গল্প সুখের নেশায়। লেখিকা হাশরিফা সুলতানা জেবা। পঞ্চম পর্ব। ছাদে দাঁড়িয়ে ফানুস উড়ানো দেখছে চৈত্রিকা এক নজরে। আকাশের বুকে মিটি মিটি জ্বলছে 10-12টা ফানুস বাতি। ছাদে ছুটাছুটি করে খেলে বেড়াচ্ছে কিছু বাচ্চা, সাথে আয়মানও। সিনথিয়া একটু পর পর ছেলেকে চোখ রাঙাচ্ছে, সাবধান করছে, দৌড়াতে নিষেধ করছে। তবুও নিরলস ভঙ্গিতে মায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আয়মান নিজের মন মতো চলছে। চৈত্রিকার অধরে হাসির রেখা প্রতীয়মান হলো। প্রচণ্ড অবাক হলো ও মুহূর্তেই আয়মান নামক ছোট একটা বাচ্চা ছেলের অ্যাটিটিউড দেখে। একটা বাচ্চা মেয়ে ওদের অ্যাপার্টমেন্টেরই। মেয়েটা ওর পাশেই বসতে আয়মান উঠে সরে গিয়ে বসে। মেয়েটাকে গা পর্যন্ত ঘেঁষতে দেয়নি। এতটুকু একটা ছেলের অ্যাটিটিউড দেখে চৈত্রিকা নিজেই বিস্মিত, ফিদা। নিমেষে ওর মনে পড়ল সাফারাতের কথা। এ যেন পুরোই সাফারাতের অবিকল। কলেজ জীবন থেকেই চৈত্রিকা সাফারাতের এমন রূপের সাথে পরিচিত। সে ব্যতীত সাফারাতের সান্নিধ্যে যাওয়ার সাহস পেত না কোনো মেয়ে। সাফারাত নিজেই ভিড়তে দিত না। অনুমতি ছিল কেবলই চৈত্রিকার। আয়মান হয়তো ছোট থেকে সাফারাতকে দেখে অভ্যস্ত। তাই তো ছোট এই ছেলেটাও সাফারাতের ব্যক্তিত্ব ধারণ করে চলেছে নিজের মাঝে। আলো বেগমের দীর্ঘ 1 বছর পর বাংলাদেশে আসা উপলক্ষে তিনি নিজেই অ্যাপার্টমেন্টের সবাইকে নিয়ে একটা গেট টুগেদারের আয়োজন করেছেন। ছাদে খাওয়া দাওয়া হবে, আড্ডা হবে, পুরোই যেন একটা ফ্যামিলি পিকনিক। ভাড়াটিয়ারা পরিবারের মতোই একসাথে মিলেমিশে সব করছেন। মানুষ এত মিশুক হয় আলো বেগমকে না দেখলে তার ধারণা আজীবন হয়তো ভুলই থেকে যেত। মনে দাগ কেটে সজীব হয়ে থাকত শুধু এত বছরের ধনী মানুষদের কাছ হতে লাঞ্ছিত হওয়ার সময়গুলো, স্মৃতিগুলো। সিনথিয়ার গলার আওয়াজে নড়েচড়ে দাঁড়ায় চৈত্রিকা। সিনথিয়া দাঁতে দাঁত চেপে বলে উঠল, এই আয়ানের বাচ্চা আয়মান আমার কথা কানেই তুলে না। আয়ান তো এমন না। কত শান্তশিষ্ট আমার জামাই। আয়মান এত তোত্তারা বাঁকা কেমনে হলো? নিজের মর্জিতেই চলে এতটুকু বয়সে। চৈত্রিকা স্মিত হাসল। মায়ামো কণ্ঠে বলল, তোর ছেলের তোত্তারামি আমার খুব খুব পছন্দ হয়েছে। এরকম বিদেশি অ্যাটিটিউডওয়ালা বাচ্চা দেখে আমি ফিদা। একবার মেয়ের মা হ। আয়মান হবে তোর মেয়ের জামাই। তখন আমি দেখব তোরা মা মেয়ে কেমন ফিদা হোস। আমার কাছে নালিশ করতে পারবি না একদম। এখনই সাবধান করে দিলাম। সিনথিয়ার কথায় হেসে কুটি কুটি চৈত্রিকা। ঠিক কতকাল পরে হাসল সে এমন করে। কি আশ্চর্য! নিজের হাসিতে সে নিজেই হতবাক, স্থবির। পাশ থেকে শোনা গেল একটা ভরাট কণ্ঠ। কি হলো, হাসি থামালেন কেন? চৈত্রিকা ঝটপট বিস্ময়কর দৃষ্টি নিক্ষেপ করল পাশে। সাফারাতের চোখে মুগ্ধতা, ঠোঁটে মুচকি হাসি। সহসা ধরাস করে উঠল চৈত্রিকার বুক। হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে তড়িৎ বেগে। এই গম্ভীরমুখ লোকটাও হাসতে পারে। লোকটা কি জানে তার হাসিতে চৈত্রিকার অভ্যন্তরে ঢাকঢোল বাজছে। হাতুড়ি পেটা শব্দ হচ্ছে। সাফারাত গায়ের জ্যাকেটটা খুলে চৈত্রিকার হাতে ধরিয়ে দিল। তৎপরে দৃশ্যমান হয় তার বলিষ্ঠ দুটো বাহু। পরনের কালো টি শার্টে ফর্সা, সুঠাম দেহটা দ্বিগুণ উজ্জ্বল হয়ে উঠেছে। একটা চেয়ার টেনে এনে চৈত্রিকার হাতটা ধরে এনে বসিয়ে দিল। সুস্থির কণ্ঠে উঠল, আপনি এত সময় ধরে দাঁড়িয়ে ছিলেন কেন? এখানে খারাপ লাগলে রুমে চলে যান। আয়োজন শেষে আমি ডেকে দিব আপনাকে। সত্যিই চৈত্রিকার ভালো লাগছে না। এতক্ষণ হাসি ঠাট্টায় সময় কেটে গেলেও এখন মনে হচ্ছে নিচে গিয়ে একটু রেস্ট নিলে সুস্থ অনুভব করবে। জ্যাকেটটা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ল। সাফারাতের কপালে মৃদু মৃদু ঘাম জমে আছে। দ্বিধান্বিত চাহনি নিক্ষেপ করে ক্ষীণ স্বরে জিজ্ঞেস করে, আপনার কি গরম লাগছে? একটু আকটু। চলুন আপনাকে নিচে দিয়ে আসি। চৈত্রিকা অবিন্যস্ত, এলোমেলো দৃষ্টিতে আশেপাশে তাকালো। সিনথিয়া আয়মানের সাথে বসে আছে। বাকি সকলে যে যার কাজে মগ্ন। সবার চক্ষু আড়ালে শাড়ির আঁচল তুলে চৈত্রিকা সাফারাতের কপালের ঘাম মুছে দেয়। হাতটা কাঁপতে থাকে অনবরত। সাফারাত ফিচেল হাসে। কানের কাছে মুখ নিয়ে গাঢ় স্বরে বলে, ধন্যবাদ ও ধন্যবাদ আমার চৈত্র মাস। চৈত্রিকা মাথা নুয়ে লাজুক হাসল। মিনমিন করে বলল, আমি যেতে পারবো। এদিকের কাজ শেষ হলে আমায় ডেকে দিবেন। চৈত্রিকা বাসায় ঢুকে দেখে আলো বেগম ফোনে কথা বলছেন।
ওকে দেখে হাত বাড়িয়ে কাছে ডাকলো। সোফায় উনার পাশে গিয়ে বসল সে। আলো বেগম ফোন রেখে বললেন, তোমার খালুর সাথে কথা বলছিলাম। নিচে চলে এলে কেন? মাথা ব্যথা করছে একটু, তাই নিচে চলে এলাম। আচ্ছা বসো, আমি চা করে আনি তোমার জন্য। ভালো লাগবে। চৈত্রিকা মাথা হেলিয়ে সায় জানালো। সত্যি এই মুহূর্তে এক কাপ চা ওর ভীষণ প্রয়োজন। আলো কিচেনে গেলেন চা বানাতে। কিছু সময় নীরবে নিশ্চুপে বসে থাকার পর চৈত্রিকার মাথায় একটা বিষয় উদয় হতেই ও দৌড়ে কিচেন রুমে গেল। আলো বেগমি পারবে ওর মস্তিষ্কে সৃষ্ট হওয়া প্রশ্নগুলোর উত্তর দিতে, সবকিছু স্পষ্টভাবে বলতে। আলো বেগম ওকে দেখে বলল, আর কিছু লাগবে মা? কিছু প্রশ্নের জবাব লাগবে খালামণি। সোজা সাপটা উত্তর দিল চৈত্রিকা। আলো ভ্রু কুঁচকে সন্দিহান নজরে তাকালেন। কাপে চা ঢালতে ঢালতে বললেন, কেমন প্রশ্ন? চৈত্রিকা গলায় কথাগুলো দলা পাকিয়ে এল, তবুও প্রশ্ন করল, মায়ের মৃত্যু কিভাবে হয়েছিল খালামণি? আলো বেগমের মুখটা মলিন হয়ে এল। নিকষ কৃষ্ণতে ছেয়ে গেল সুন্দর মুখশ্রীটা। শান্ত অথচ ব্যথিত কণ্ঠে বলে উঠলেন, সাফারাত বলেনি। চৈত্রিকা মাথা নাড়িয়ে বলল, উহু, আমি জানতাম ছেলেটা বলবে না। তোমার কাছেও নিজের কষ্টগুলো প্রকাশ করল না। এত চাপা স্বভাবের কেমন করে হলো ছেলেটা? হয়তো ওর কষ্টগুলো তোমাকে স্পর্শ করুক তাও চায়নি। তোমার কষ্ট সহ্য করতে পারে না ছেলেটা। চৈত্রিকাকে নিয়ে ড্রয়িং রুমে আসলেন তিনি, সোফায় বসিয়ে দিয়ে বলতে শুরু করলেন, সাফারাতের নানা মানে আমার চাচা অনেক বিত্তশালী ছিলেন। কাকিমণি সিয়ার জন্মের সময় মারা যায়। তখন চাচা চাচির বিয়ের বয়স ছিল মাত্র 1.5 বছর। চাচি মারা যাওয়ার পর চাচা সিয়ার দিকে চেয়ে আর বিয়ে করলেন না। নিজ হাতে বড় করেছেন সিয়াকে। চাচার অফিসে কর্মরত ফারুক মানে সাফারাতের বাবার সাথেই সিয়ার বিয়ে হয়। প্রেমের বিয়ে। ফারুক নিজের সবটা দিয়ে সবসময় সিয়াকে আগলে রাখে। সিয়ার যখন 18 বছর হয় তখনই চাচা ওর নামে সব সম্পত্তি লিখে দেয়। সিয়া ও ফারুকের বিয়ের কয়েক বছর পর চাচা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। তখন ফারুকই সিয়াকে যত্ন করে আগলে রাখে। মাঝে মাঝে সিলেটে শ্বশুর বাড়িতে যেত সিয়া। সবকিছুই ঠিকঠাক চলছিল। কোনোদিনও কোনো দুঃখ, কষ্ট, অশান্তি ওদের সংসারে আসেনি। স্কুল জীবনটা ঢাকাতে পার করে সাফারাত জেদ ধরে সিলেট দাদুর বাড়িতে থেকে কলেজে পড়বে। সিয়ার পুরো পৃথিবী ছিল সাফারাত। আর সাফারাতের কাছে, তার কাছে মা ছিল তার আত্মা। কলেজ জীবনের অর্ধেক সমাপ্তি না হতেই হুট করে সিয়া আমার কাছে মানে জার্মানি পাঠিয়ে দেয় সাফারাতকে। কারণ জিজ্ঞেস করলে এক এক করে সবকিছু খুলে বলে। সাথে পাঠায় একটা মেয়েকে। মেয়েটা হলো সিনথিয়া। ছেলেটা আমার কাছে গিয়ে একদম চুপচাপ থাকতো। মাঝে মাঝে খুব রেগে থাকতো। ওর সাথে আমার আগে থেকেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়ায় সবটা খুলে বলে আমাকে। চৈত্র নামের মেয়েটার কথা বলে। প্রত্যেকটা কথায় আমি স্পষ্ট বুঝতে পারছিলাম ওর আবেগী বয়সে প্রথম প্রেম ওর চৈত্র মাস। সেই সাথে উপলব্ধি করি মেয়েটার প্রতি জমে রয়েছে ওর এক আকাশ সমান অভিমান। সাফারাতের জার্মানি আসার 1-2 মাস পর সিয়া জানায় সে প্রেগন্যান্ট। শুনে খুশি হব নাকি অবাক আমি বেশ দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। কারণ সিয়া সেদিন কাঁদতে কাঁদতে জানায় সুফিয়া বেগম ব্যতীত পরিবারের সকলে নাকি ছি করছে ওর উপর। যার একটা 18 বছরের ছেলে আছে এ বয়সে তার প্রেগন্যান্ট হওয়ার কি দরকার ছিল? সমাজের কথা ভাবল না। আরও নানান কটূক্তি। এসব কিছুতেই সিয়ার খারাপ লাগেনি। উল্টো ওকে ভেঙে দিয়েছে ফারুক, যা শুনে আমি মিনিট কয়েক স্তব্ধ ছিলাম। ফারুক বলেছে এবর্ষণ করাতে। যদি এবর্ষণ না করে তাহলে সে অন্য কাউকে বিয়ে করে ঘরে তুলবে। সিয়ার এই বয়সে সন্তান নেওয়া ওর সহ্য হচ্ছে না। এই বাচ্চা রাখলে সিয়ার দিকে মুখ তুলেও তাকাবে না সে। এসব শুনে সিয়া কিছু বলার আগেই আমার মনে প্রশ্ন জাগে, ফারুক পরকীয়া করছে না তো? হ্যাঁ তাই সত্যি। আমার বোনটা কেঁদে কেঁদে বলে সাফারাত যেন জানে ওর মা প্রেগন্যান্ট। কিন্তু এটা যেন কখনো না জানে ওর বাবা পরকীয়া করে, নেশা করে। মানুষটা শুরু থেকেই ভুল ছিল। সময়ের সাথে ভালোর খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। কি হাস্যকর ব্যাপার না? এ বয়সে বাচ্চার বাপ হতে পারবে না কিন্তু পর নারীর সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্ত দিনের পর দিন সহ্য করে গিয়েছে আমার বোন।
সিয়া সব খোঁজ নিয়ে জানতে পারে সুফিয়া বেগমের ভাইয়ের মেয়ের সাথে ফারুকের পরকীয়ার সম্পর্ক প্রায় 4টা বছর ধরে। মেয়েটা ডিভোর্সি। একদিন নেশার ঘোরে ফারুক এটাও জানায় কেবল আধিপত্য, টাকার জন্য সে সিয়াকে বিয়ে করে। সুফিয়া বেগমের ভাইয়ের মেয়ের বিয়ের পূর্বেও দুজনের গভীর সম্পর্ক ছিল। শুধুমাত্র উনার ভাই রাজি হয়নি বলে বিয়েটা করতে পারেনি। সিয়া এক এক করে সব সত্য জানতে পারে। ওর সেই খারাপ সময়ের সঙ্গী ছিল সুফিয়া বেগম। মায়ের মতো ওর যত্ন নেয়। মাঝে মাঝে ফারুক ওকে অনেক মারধর করত বাচ্চাটা অ্যাবর্শন করেনি বলে। আমি সাফারাতকে শুধু ওর মায়ের প্রেগন্যান্টের বিষয়টা জানায়। শুনেই খুব খুশি হয় ছেলেটা। কলেজ থেকে আসার পথে প্রতিদিন অনাগত ভবিষ্যৎ মেহমানের জন্য গিফট কিনে আনত। তন্মধ্যে 1 মাস পর জানতে পারি সিয়া আর নেই। আগুনে পুড়ে মরে গিয়েছে আমার বোনটা। মৃত্যুর খবরটা সাফারাতকে দিতেই ও মাথা চেপে ফ্লোরে বসে পড়ে। বিড়বিড় করে শুধু এতটুকুই বলে, বাংলাদেশের টিকিট কাটো খালামণি। টিকিট পাই তাও শুধু একটা। তাই সাফারাতকে পাঠিয়ে দিই আমরা। সিয়ার দাফনের পরদিন ছেলেটা বাংলাদেশ পৌঁছায়। মায়ের মুখটা শেষবারের মতো দেখার সৌভাগ্য তার হয়নি। আমরা সবাই টিকিট পেয়ে যাই। দুদিন পরের এয়ারপোর্ট থেকে সোজা এহমাদ বাড়িতে গিয়ে দেখি ঝড় বৃষ্টিতে আমার ছেলেটা গেটের বাহিরে দাঁড়িয়ে। গেইটের ধারে দাঁড়িয়ে একনাগাড়ে ওকে ভিজতে দেখে আমরা সকলে হতভম্ব হয়ে পড়ি। বৃষ্টি মাথায় নিয়ে আয়ান, তোমার খালু, টেনেও ওকে এক চুল নড়াতে পারছিল না। আকস্মাৎ এসবের কারণ আমি বুঝতে পারছিলাম না। বাংলাদেশ আসার পর সাফারাত কেন আমার ফোন ধরেনি, সে কেন নিজের বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে, কিছুই বোধগম্য হচ্ছিল না আমার। কলিজা ছিঁড়ে যাচ্ছিল ছেলেটাকে এমন পরিস্থিতিতে দেখে। দারোয়ানকে বলি আমাদের ভিতরে ঢুকতে দিতে। সাথে সাথেই মুখের উপর না করে দেয় দারোয়ান। আমি যেন কোনো খারাপ স্বপ্ন দেখছিলাম। সাফারাতকে নিয়ে এই বাসায় আসতেই আব্বাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করি কি হয়েছে, আমার ছেলের এ অবস্থা কেন। তখন আব্বা আম্মা দুজনেই জীবিত ছিলেন। আব্বা এক এক করে সব খুলে বলে আমাকে। সিয়ার মৃত্যু হয় আগুনে পুড়ে। কিচেনে রান্না করতে গিয়ে আগুনে পুড়ে যায়ও। সেদিন বাসায় কেউ ছিল না। সুফিয়া বেগম হসপিটালে ভর্তি ছিলেন। কারণ আগের দিন রাতে হার্ট অ্যাটাক হয়েছিল ওনার। ফারুক নাকি অফিসে ছিল। ওকে দারোয়ান ফোন করে জানায় সিয়া আগুনে পুড়ে গেছে, ওরা হসপিটালে নিয়ে এসেছে ওকে। ফারুক তখন ওদের মুখের উপর বলে দেয়, মরলে যেন ফোন করে জানায়। তার আগে একটা ফোনও যেন না করে। সিয়ার দাফনের কাজটা পর্যন্ত সে করেনি। সাফারাতের চাচা হামিদ করে। কিন্তু ওরাও নিজেদের নিকৃষ্ট রূপ দেখিয়েছে। বাংলাদেশে এসেই যখন সাফারাত এই বাড়ির গেট পেরোয়, দারোয়ানের মাধ্যমে সাফারাতকে ধাক্কা দিয়ে বের করে দেয় তারা। সাফারাত যে ওদের কিছু হয় সম্পর্কে তা নিমিষেই অস্বীকার করে বলে, এই বাড়িতে সাফারাতের কোনো জায়গা নেই। বাড়িটা এখন ওদের। সুফিয়া বেগমের আহাজারিতেও ওরা সাফারাতকে ঢুকতে দেয়নি। ছেলেটা তখন পাথর হয়ে যায়। নিজের বাবার সাথে দেখা করতে চায়। ফারুক তার মুখের উপর বলে দেয়, মায়ের সাথে সাথে তুমি মরে গেলেই পারতে সাফারাত। তাহলে কোনো পিছুটান থাকতো না আমার। একটা সন্তান যখন বাবার মুখে এমন বাক্য শুনে সে কি তখনই অর্ধ মরে যায় না? আত্মার মৃত্যু হয় না? আমার ছেলেটাও শেষ হয়ে গিয়েছিল। আপন মানুষদের প্রতারণায় ওর অনুভূতিরা মৃত্যুবরণ করেছিল। সিয়ার মৃত্যুর 7 দিন পরেই ফারুক সেই ডিভোর্সি মেয়েকে বিয়ে করে কানাডা পাড়ি জমায়। বছরের পর বছর অফিস থেকে মোটা অঙ্কের টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে সে। তা দিয়ে বউ নিয়ে কানাডায় নিজের সংসার সাজায়, বিলাসিতা করে। আর সাফারাত প্রতিনিয়ত ধুকে ধুকে মরছিল মায়ের উপর হওয়া এক একটা অত্যাচারের কথা জানতে পেরে, বাবার নিকৃষ্ট রূপটা জানতে পেরে, চাচা চাচির প্রতারণা সহ্য করে। আমি ওকে এভাবে দেখতে পারছিলাম না। আমাদের লয়ার দ্বারা খোঁজ নিয়ে জানতে পারি বাড়িসহ সব সম্পত্তি সিয়া সাফারাতের নামে লিখে দিয়েছে ওর মৃত্যুর কয়েকদিন পূর্বেই। আমি সাফারাতকে নিয়ে ওদের বাড়িতে যাই। সব জেনে ওর চাচা চাচি চুপসে যায় নিমিষেই। মায়ের রুমে গিয়ে সিয়ার ডায়েরিটা খুঁজে বের করে সাফারাত। সিয়া ডায়েরি লিখতে পছন্দ করত। তাতে লিখে যায় ওর জীবনের প্রত্যেকটা মুহূর্ত। ফারুকের করা অত্যাচার, পরকীয়া সবকিছুই উল্লেখ থাকে।
অত্যাধিক দরদি সিয়া নিজের ডায়েরিতে এটাও লিখে যায়, পরিবারের প্রত্যেকটা মানুষকে যেন সাফারাত আগলে রাখে। মায়ের কথার খেলাপ করতে পারল না ও। ইচ্ছে না থাকা সত্ত্বেও চাচা চাচিকে বাড়িতে থাকার অনুমতি দিল। দাদির সাথে একটা দিন কাটিয়ে পরের দিনই আমাদের নিয়ে পাড়ি দিল সে জার্মানিতে। সেদিন থেকেই সাফারাত চুপ হয়ে যায়। গম্ভীর খোলসে আবৃত করে নেয় নিজেকে। আমার কাছ থেকে সাজেশন চাইতো জীবনে কি করলে এতটাই শক্ত হওয়া যাবে যাতে কেউ ভাঙার সুযোগ না পায়। আমি ওকে বলতাম মোটিভেশনাল বই পড়তে। বিভিন্ন বক্তার কাছে নিয়ে যেতাম। কম বয়সেই শিখালাম বিজনেস হ্যান্ডেল করতে। কারণ তখন ওদের বিজনেস নিভু নিভু ছিল। মাত্র 1 বছরের ব্যবধানে আমরা সবাই এমন এক সাফারাতকে আবিষ্কার করি যাকে অতিশয় কষ্টও ছুঁতে পারে না। আজকের এই গাম্ভীর্য ভরা সাফারাত হওয়ার পেছনে রয়েছে ওর অপ্রকাশিত কষ্ট, কান্না। ছেলেটা কাঁদেনি, মায়ের মৃত্যুতেও না। চৈত্রিকার চোখ বেয়ে জল গড়িয়ে যাচ্ছে। শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে ওর। এত অবিচার, এত কষ্ট। বাবা নাকি অমানুষ ছিল ফারুক। যেই লোক স্ত্রীর একটু বয়স করে বাচ্চা নেওয়ায় স্ত্রীকে অমানবিক, নিষ্ঠুরভাবে অবহেলা, অত্যাচার করেছে তারই আজ বুড়ো বয়সে সন্তান রয়েছে। আচ্ছা, দোষটা কি সাফারাতের মায়ের ছিল? সন্তানটা তো লোকটারই অংশ ছিল। চৈত্রিকা কিনা সেই জানোয়ারের সাথে মিলিয়ে দিতে চেয়েছিল সাফারাতকে। হ্যাঁ, জানোয়ার। এসব মানুষকে কখনো বাবা বলা যায় না। চৈত্রিকার ভেতরটা কুরে কুরে খাচ্ছে অপরাধবোধে, নিজের করা চেষ্টায়। আলো বেগমের দুহাত জড়িয়ে ধরল ও। ডুকরে কেঁদে উঠে ভাঙা গলায় বলল, আমি ওই খারাপ মানুষটার সাথে দেখা করতে গিয়েছিলাম খালামণি। সাফারাতের সাথে মিলিয়ে দিতে চেয়েছিলাম উনাকে। আলো বেগম থমকে গেলেন। গলা উঁচিয়ে বললেন, মানে? চৈত্রিকা সব খুলে বলল। আলো বেগম ওর হাত ধরে বললেন, এই মেয়ে সাফারাত যদি জানে ওই লোকের সাথে দেখা করার জন্য তুমি শপিং মলে গিয়েছিলে, ওর সাথে মিলিয়ে দিতে চেয়েছো, তাহলে ছেলেটা শেষ হয়ে যাবে। তুমি ওর অন্যতম দুর্বলতা। ও নিজেকে যতই শক্ত জাহির করুক, আমি তো জানি ওর সবটা জুড়ে তুমি। বর্তমান সময়ে ওর একমাত্র ভরসা, বিশ্বাসের স্থান তুমি। আমি এই কারণে সবটা জানতে চেয়েছি খালামণি। তবু আমি ভুল করে ফেলেছি উনাকে লুকিয়ে। অজান্তেই উনার বিশ্বাসে আঘাত করেছি। উনি জানলে হয়তো আমায় কখনো ক্ষমা করবেন না। ঠিক আছে। ও জানে না তো। তুমি। বলতে গিয়ে আলো বেগম থেমে গেলেন। চৈত্রিকা অশ্রুসিক্ত নয়নে উনার দিকে চেয়ে দেখল উনার দৃষ্টি ভয়ার্ত এবং দরজার দিকে নিবন্ধ। দৃষ্টি অনুসরণ করে দরজার দিকে তাকালো চৈত্রিকা। মুহূর্তেই থমকে গেল হৃদস্পন্দন, তার পুরো দুনিয়া। সাফারাত দাঁড়িয়ে আছে হাত মুঠো করে। রক্তবর্ণ দুচক্ষু। ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। তার মুখভঙ্গি স্পষ্ট জানান দিচ্ছে সব শুনে ফেলেছে সে। চৈত্রিকা উঠে দাঁড়ালো। দৌড়ে তার কাছে পৌঁছানোর আগেই দূরে সরে গিয়ে লিফটে উঠে গেল সাফারাত। স্পর্শ করতে পারল না চৈত্রিকা তাকে। সিঁড়ি দিয়ে নামতে উদ্যত হলেই আলো হাত টেনে ধরে বলল, ভিতর থেকে ফোনটা নিয়ে আসো। আমি ফোন দেই ওকে। তুমি চিন্তা করো না। আমি বুঝিয়ে বলবো। ভুল বুঝেনি তোমাকে। চৈত্রিকা ছুটে গিয়ে ফোন আনল। আলো বেগম চিন্তিত হয়ে অনবরত কল দিতে লাগলো সাফারাতের নাম্বারে। 5 বারের বেলায় কলটা রিসিভ হলো। লাউড স্পিকারে থাকায় কর্ণে ভেসে এল সাফারাতের ধীর কণ্ঠস্বর। চৈত্রিকা ফুপিয়ে উঠল। কান্নার দরুন কথা বলতে পারল না মেয়েটা। কান্নাগুলো গিলে নেওয়ার চেষ্টা করছে। তাও পারছে না। আলো বেগম ওকে বুকে জড়িয়ে বলে উঠল, কোথায় যাচ্ছিস? গাড়ির আওয়াজ কেন? কোথায় তুই সাফারাত? মেয়েটা কাঁদছে। জলদি ফিরে আয়। ওকে এক্সপ্লেইন করার সুযোগ দে। চৈত্র কোনো ভুল করেনি খালামণি। উনি শুধু আমার বিশ্বাসে আঘাত করেছেন, আমার কাছ থেকে সবটা লুকিয়ে। ভুলটা আমার। যার হাতে নিজের আত্মা সঁপে দিলাম সেই মেয়েটা আমার আত্মার বিনাশ করল। উনাকে কাঁদতে বারণ করো খালামণি। আমি ফিরে আসবো কিনা জানি না, তবে আমার সুখকে তোমরা আমার মতো করেই আগলে রেখো। কাঁদতে বারণ করো। হয়তো ফিরে আসবো কষ্টটা লাঘব হলেই। এতটুকু বলে স্তব্ধ হয়ে গেল সাফারাত। আলো বেগম ডেকে উঠতেই মলিন স্বরে বলল, আমার সন্তান কষ্ট পাবে কাঁদলে। চৈত্র প্রেগন্যান্ট খালামণি।
খুশির সংবাদ পেয়ে খুশি হবে নাকি সাফারাতের কথা শুনে কাঁদবে চৈত্রিকা? ওর যে পুরো দুনিয়া অন্ধকার হয়ে পড়েছে। হাতড়েও ছুতে পারছে না সাফারাতকে। ঢুক গিলে উত্তেজিত, অস্থির কণ্ঠে ডেকে উঠল সে। সাফারাত। সাফারাত শুনল, তবে কিছুই বলল না। চৈত্রিকা জোর গলায় আবারও ডেকে উঠল, এই সাফারাত, ফিরে আসুন প্লিজ। কোথায় যাচ্ছেন আপনি? বিশ্বাস করুন আমি ভালো থাকব না। শেষ হয়ে যাবে আপনার চৈত্র মাস আপনাকে ছাড়া। বাকি কথাগুলো থেকে গেল কণ্ঠনালীতে। সাফারাত ফোন কেটে দিয়েছে ততক্ষণে। কান থেকে ব্লুটুথটা একটানে খুলে সাফারাত গাড়ির স্পিড বাড়িয়ে দিল। দুর্বোধ্য হেসে সমাপ্ত করল চৈত্রিকার অসমাপ্ত কথাটা, বাক্যটা। আমিও আপনাকে ছাড়া থাকতে পারবো না চৈত্র। কিন্তু একই করলেন আপনি? কেন তাজা করলেন আমার পুরনো ক্ষত? সাফারাত গালে তরল কিছু অনুভব করল। চোখ দিয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে গেল কি। চোখ বুজে ফেলল সে। ভেসে উঠল মায়ের সেই সুন্দর চাঁদ মুখখানা। উল্লাসে ভরপুর অ্যাপার্টমেন্ট নিমিষেই নিস্তব্ধতার চাদরে মুড়িয়ে গেল চৈত্রিকার রক্ত জমানো চিৎকারে। চুপটি করে ফ্লোরে বসে রইল মেয়েটা এবড়োথেবড়ো হয়ে। চোখ, মুখের অবস্থা বিধ্বস্ত। সাফারাত ফোন ধরছে না। ধরছে না বললে ভুল হবে, তার মোবাইলে কলই ঢুকছে না। অপর পাশ থেকে বারংবার কর্ণপাত হচ্ছে, মোবাইলটি বন্ধ। সিনথিয়া পাশে বসে ঝাপটে ধরল চৈত্রিকাকে। মাথায় হাত বুলিয়ে অস্থির চিত্তে বলে উঠল, এই চৈত্র কথা বল। কান্না থামা। আমি শুনেছি তুই অনেক স্ট্রং। তাহলে এভাবে ভেঙে পড়ছিস কেন? সাফারাতের রাগটা একটু বেশি। তোর সামনে থাকলে তোর উপর প্রভাব পড়তো, তাই তো রাগ দমাতে কিছুটা দূরে গিয়েছে। চলে আসবে। আয়ান গিয়েছে ওকে খুঁজতে। সব আমার জন্য হয়েছে। আমি উনাকে আঘাত করেছি। কিছু লুকানো উচিত হয়নি আমার। এতটা বোকা কি করে হতে পারলাম আমি? ভাঙা গলায় কথাগুলো বলে চৈত্রিকা চোখের জল মুছে নিল। কারো সাহায্য ছাড়াই বসা থেকে দাঁড়িয়ে পড়ল সে। আলো বেগম এগিয়ে আসতে নিলে মিহি স্বরে বলল, আমি পানি খাবো খালামণি। তুমি বসো। সিনথিয়ার স্বর উদ্বিগ্ন শোনালো। তড়িঘড়ি করে বলল, তুই বসো চৈত্র। আমি এনে দিচ্ছি। প্রয়োজন নেই। আমি এতটাও দুর্বল হয়ে পড়িনি। কাপা কাপা পায়ে হেঁটে এসে ডাইনিং টেবিলের উপর থেকে পানির গ্লাস তুলে নিল চৈত্রিকা। চেয়ারে বসে গ্লাসের অর্ধ জল পান করে নিঃশ্বাস ছাড়ল। দীর্ঘ একটা নিঃশ্বাস। সেই সাথে টুপ করে এক ফোঁটা নোনতা জল গড়িয়ে পড়ল গ্লাসে। মিলেমিশে মিশ্রিত হয়ে গেল বর্ণহীন পানির সাথে। বিদ্রূপের স্বরে আওড়ালো, নিজের সুখ নিজের পায়ে ঠেলে দিলি চৈত্র। নিজের মতো করে গর্ভে ধারণ করা অস্তিত্বটাকেও নিঃস্ব করার চেষ্টা করছিস। ওর কপালেও কি সুখ জুটবে না? বাবার আদর জুটবে না? যেমন করে তোর কপালে, সাফারাতের কপালে জুটল না। চৈত্রিকা নিজের মোবাইলটা খুঁজে আনল। সবাই অবাক হয়ে দেখছে ওকে। কিছুক্ষণ আগেই নেতিয়ে পড়া মেয়েটা হুট করেই সজীব হয়ে উঠেছে। একের পর এক অনবরত কল দিতে লাগলো সাফারাতকে। বিশেষ লাভ হলো না। আলো বেগম গভীর চোখে ওকে পর্যবেক্ষণ করে চলেছে। মেয়েটা স্ট্রং। নিঃসন্দেহে জীবনে অনেক স্ট্রাগল করেছে সে। নয়তো সদ্য মূর্ছা যাওয়া নরম মনের মেয়েটা এত সহজে শক্ত হতে পারত না। নিজের পূর্বের অভ্যাসবশত পরিস্থিতি বুঝেই হয়তো এমন অদল বদল পরিবর্তন হয় ওর মনের। চৈত্রিকা একাধারে ফোন করে, যখন কাঙ্ক্ষিত মানুষটাকে পেল না মোবাইলটা এক সাইডে রেখে দিল। সিনথিয়া চিন্তিত ভঙ্গিতে বলল, আয়ানকে ফোন দেই। পেল কি না জিজ্ঞেস করি। নিজের মোবাইলটা হাতে নিয়ে ফোন দিবে তার আগেই মোবাইলটা ভাইব্রেট করে উঠল। তৎক্ষণাৎ দ্রুত বেগে মোবাইলটা রিসিভ করল সিনথিয়া। অপর পাশ থেকে শ্রবণগ্রন্থিতে পৌঁছালো আয়ানের করুণ স্বর। সাফারাত নেই, সিনথিয়া কথাও নেই। বাড়িতেও যায়নি। চেনা পরিচিত সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। 4 ঘন্টা ধরে খুঁজে যাচ্ছি। মোবাইল বন্ধ থাকায় লোকেশন ট্র্যাক করতে পারছি না। কোথায় যাবে ও? তুমি ভালো করে খুঁজো। আয়ান ফোন রেখে দিল। পাশে থাকায় সবটা শুনল চৈত্রিকা। বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে ওর। কিন্তু উপরে শক্ত রইল। অভ্যন্তরের কষ্টের ছাপ মুখে প্রকাশ করল না। লুকিয়ে নিল, চেপে নিল হৃদয়স্থলে।
পুরো একটা রাত পার হয়ে গেল অথচ সাফারাতের কোনো হদিস খোঁজ খবর পাওয়া গেল না। চৈত্রিকার জোরাজুরিতে ওকে নিয়ে এহমাদ বাড়িতে এল সিনথিয়া আলো বেগম। এখানেই এসেই বাঁধল আরেক বিপত্তি। কেউ ভালো করে কথা বলছে না চৈত্রিকার সাথে। উল্টো মেয়েটার বিধ্বস্ত মুখখানি দেখেও একতাল কথা শুনিয়ে দিলেন প্রিয়ন্তীর মা। অনবরত দোষারোপ করতে লাগলো চৈত্রিকাকে। ফাহমিদা, দিহান, মিম এলেও কারো সাথে কথা বলল না চৈত্রিকা। সারাটা সময় নিশ্চুপ রইল। টলমলে পায়ে প্রবেশ করে সুফিয়া বেগমের রুমে। গলায় তেজ ঢেলে সোজা সাপটা প্রশ্ন করল, আপনি আমাকে মিথ্যে কেন বললেন দাদি? আজ আপনার কারণে আমার স্বামী আমার কাছে নেই। আমার অনাগত সন্তানের বাবা কাছে নেই। শুধুমাত্র আপনার জন্য আমি উনার বিশ্বাস, আত্মায় আঘাত করেছি। ক্ষত বিক্ষত করেছি নিজের অজান্তেই। সুফিয়া বেগম চোখের চশমা খুলে অশ্রুসিক্ত আখিদয় মুছে নিলেন। নরম স্বরে বলে উঠলেন, আমি জানি ফারুক যা করেছে তা ভুল নয় বরং অপরাধ। কিন্তু ও এখন নিজের ছেলেকে চায়। আমারও শেষ বয়সে এতটুকুই ইচ্ছে ছিল আত্মীয়তার মধ্যে সকল দূরত্ব ঘুচে যাক। তিলে তিলে কষ্ট পেতে থাকা সাফারাত ওর বাবার স্নেহ যেন পায়। রাগে থরথর করে কাপল চৈত্রিকার বদন, সমস্ত মলিন মুখে মৃদু হাসল সে। তাচ্ছিল্যের স্বরে প্রত্যুত্তর করল, আপনি সঠিক দাদি। তবে এতে মায়ের সাথে ও সাফারাতের সাথে বেইমানি হয়ে যেত। আল্লাহ হয়তো আমাকে এমন বেইমানি করা হতে সময় থাকতে বাঁচিয়ে দিলেন। কথাগুলো বলে দ্রুত গতিতে নিজেদের রুমে চলে এল চৈত্রিকা। নিজেদের রুম? হ্যাঁ, ওর আর সাফারাতের রুম। রুমের চার দেয়ালে, প্রত্যেকটা কোনায় কোনায় যেন ওদের ভালোবাসার ছড়াছড়ি। ভিন্ন ভিন্ন মুহূর্তের সাক্ষী। ডুকরে কেঁদে উঠল চৈত্রিকা মেঝেতে বসে। বিড়বিড় করে বলল, শুধু একবার, একবার আপনাকে পাই সাফারাত। আমি সবকিছু ঠিক করে দিব। কথায় আপনি, কথায় চলে গেলেন আমাদের ফেলে। আপনার চৈত্র মাস কষ্ট পাচ্ছে। অভিমান কি ভালোবাসার চেয়েও তীব্র? ওহু, আপনার ভালোবাসা তীব্র, গভীর। মিম পরনের শাড়িটা সামলে দৌড়ে এলো। দুচোখ টুকটুকে লাল হয়ে আছে তার। চৈত্রিকা দেখার আগে উল্টো ঘুরে অতি সন্তর্পণে মুছে ফেলল অবশিষ্ট জলটুকু। তবুও লাল রং কি ফিকে হয়। চৈত্রিকার পায়ের কাছে বসে গলায় দলা পাকিয়ে যাওয়া কান্নাগুলো গিলে কথা বলার চেষ্টা করল। কণ্ঠস্বর প্রভাবশূন্য, দানবিশেষ, নিষ্প্রাণ। আপু, তৈরি হয়ে নাও। আমরা এক জায়গায় যাব। দিহান ভাইয়ার খোঁজ পেয়েছে। মেঝে থেকে চক্ষুদয় তুলে চমকিত, চকচকে দৃষ্টি নিবন্ধ করল চৈত্রিকা মিমের দিক। ক্রমাগত ব্যগ্র, অস্থির, কম্পনরত কণ্ঠে জিজ্ঞেস করতে থাকে কোথায় উনি। মিম তাৎক্ষণিক জবাব দিল না। কিছু সেকেন্ড অতিবাহিত হতেই ছোট্ট করে বলল গেলেই দেখবে। চৈত্রিকার দৃষ্টির পরিবর্তন হল। মস্তিষ্ক সজাগ হয়ে উঠল। জহুরি চোখে কিৎপরিমাণ সময় চেয়ে থেকে বলে, তোর চোখ লাল কেন মিমু? কাঁদছিস কেন? মিম বোনকে জড়িয়ে ধরে ফুপিয়ে বলে উঠল, তোমাকে এভাবে দেখে শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে আপু। প্লিজ তুমি নিজেকে সামলাও। গাড়ি এসে হসপিটালের সামনে থামতেই চৈত্রিকা মিমের দিকে বিপন্ন চোখে তাকালো। দিহানকে উদ্দেশ্য করে কড়া সুরে বলল, এখানে নিয়ে এলেন কেন? সাফারাত ও বাকি সবার কাছে নিয়ে চলুন। আপনার কি হসপিটালে কোনো কাজ আছে? থাকলে আমাকে অ্যাড্রেসটা বলে দিন, আমি ট্যাক্সি ধরে চলে যাব। অসহায় দৃষ্টিতে এক পলক চেয়ে দিহান গাড়ি থেকে নেমে পড়ল। ধরা গলায় বলল, নেমে এসো। এখানেই সাফারাত। চৈত্রিকার বক্ষস্থল কেঁপে উঠল। কথা বলতে পারল না সে। কণ্ঠনালী যেন চেপে ধরেছে কেউ। হন্তদন্ত হয়ে ছুটে এল ভিতরে। পিছু পিছু ছুটে এল দিহান। হাঁপাতে হাঁপাতে রিসিপশনের মেয়েটাকে কিছু জিজ্ঞেস করতে পারছে না চৈত্রিকা। চোখ থেকে অঝরে জল ঝরছে। দিহান বিচলিত কণ্ঠে প্রশ্ন করে, সাফারাত আহমাদ, আইসিইউতে রেখেছেন উনাকে? থ্যাঙ্কস। জীবনটা সুন্দর হতে গিয়েও সুন্দর হলো না ছোট বয়স থেকে ধুকে ধুকে বাড়ন্ত ২৬ বছর বয়সী চৈত্রিকার। কিছু মাস পূর্বেই এই হসপিটালের করিডোরে দেখেছিল বাবার রক্তমাখা দেহ। তৎপরেই দেখেছিল বাবা নামক মানুষটার মৃতদেহ। আজ পুনরায় এই হসপিটালে ওর পদলি পড়েছে। চোখের সামনে ভাসছে প্রাণপুরুষের নিস্তেজ সুদর্শন, তাগড়া দেহখানা। কপালে ব্যান্ডেজ। রক্তাক্ত হয়ে আছে একপাশ।
হাতে ব্যান্ডেজ। আইসিইউ রুমের বেডে শুয়ে মানুষটা বড় বড় শ্বাস ফেলছে। হয়তো লড়াই করে যাচ্ছে বেঁচে থাকার। ছোট্ট গ্লাস থেকে দৃষ্টি সরিয়ে চৈত্রিকা দুর্বোধ্য হাসল। পেটে এক হাত রেখে বলল, তোর মার কপালে সুখ ক্ষণিকের মেহমান ছিল। চিল্লিয়ে কাদার জায়গা নেই, প্রিয় মানুষটাকে কাছ থেকে স্পর্শ করার অনুমতি নেই। আলো বেগম করিডোরের পাতানো বেঞ্চে বসে নীরবে চোখের জল ফেলছেন। সাফারাত রাতে অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু কেউ জানতে পারল না। আশেপাশের কিছু মানুষ হসপিটালে অ্যাডমিট করিয়ে দেয়। ডাক্তার রাতে চিকিৎসায় ব্যস্ত থাকায় পরিবারের কাউকে খবর দিতে পারেনি। চেনা পরিচিত হওয়ায় সকালেই ফোন দিয়ে দিহানকে জানায়, সাফারাতের অবস্থা ভালো না। জ্ঞান কবে ফিরবে তাও সঠিক বলা যাচ্ছে না। মাথার আঘাতটা খুবই কঠিন, গভীর। চুপ করে এক কর্নারে নিজের জায়গা করে নিল চৈত্রিকা। সুখ হয়তো চৈত্রিকা রাজলাতে ধরা দিতে রাজি নয়, তাই তো পালিয়ে যায় বারংবার। সুফিয়া বেগমের শরীর খারাপ হওয়ায় উনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সাথে প্রিয়ন্তীও চলে গিয়েছে। আয়ান সিনথিয়াও আয়মানকে নিয়ে চলে গেল। পরে আবার আসবে, হসপিটালে বেশি মানুষ এলাও না বিধায়। আলো, ফাহমিদা একপাশে বসে রইলেন। মেয়ের দিকে তাকাতে পারছেন না ফাহমিদা। এত জলদি মেয়ের সুখের সংসারের ইতি ঘটবে কে জানত। সকাল পেরিয়ে মধ্যাহ্ন শুরু হয়। চৈত্রিকা তখনও ভাবলেশহীন হয়ে বসে আছে এক কর্নারে। নিজের কাছে কাউকে ভিড়তে দিচ্ছে না। কারো সান্ত্বনা বাণী চায় না তার। সাফারাতের চাচি তেলে বেগুনে জ্বলে উঠলেন। এগিয়ে এসে এক টানে বসা থেকে টেনে দাঁড় করালো চৈত্রিকাকে। আকস্মাৎ এহেন কাণ্ডে সকলে ঘাবড়ে যায়। চৈত্রিকা হতবাক, বাকরুদ্ধ। ফাহমিদা, আলো বেগম কাছে এলে উনি ধাক্কা দিয়ে চৈত্রিকাকে ফেলে দিলেন ফাহমিদার শরীরের উপর। ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে দুহাতে মেয়েকে বুকে আগলে নিলেন ফাহমিদা। কিছু জিজ্ঞেস করার পূর্বেই চাচি দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, আপনার এই মেয়েকে এখান থেকে নিয়ে যান। অলক্ষণে মেয়ে একটা। এই মেয়ে যেই সংসারে যাবে সেই সংসার টিকবে না। নিজের ভাইয়ের খুনি সে। আজ সাফারাতও মরতে যাচ্ছে ওর কারণেই। দিহান এগিয়ে আসতে নিলে মিম হাত চেপে ধরল। রেগেমেগে প্রস্থান করল দিহান। মাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো চৈত্রিকা। প্রতিবাদী কণ্ঠে বলল, আমি সাফারাতকে ছেড়ে কোথাও যাব না। আমি যদি অলক্ষণে হয় তবে আপনারা কি? কালপিট, মুখোশধারী শয়তান, নিকৃষ্ট মানুষ, যারা কিনা আমার স্বামীর দুর্বল সময়ের অপেক্ষা গুণে। এহমাদ বাড়ি আমার, আমার স্বামীর, আমার সংসার। আপনার কোনো অধিকার নেই সাফারাত থেকে আমাকে দূরে সরানোর। সময় থাকতে সতর্ক হন। অনেক রেহাই পেয়েছেন আপনারা। আমি সিয়ামা না, আমি চৈত্রিকা। সাফারাতের রুক্ষ শুষ্ক, তেজস্বী চৈত্র মাস। চৈত্রিকার এক একটা বাক্য, শব্দে যেন আক্রোশ ফেটে পড়ছে। কঠিন মুখভঙ্গি। চাচি ভড়কে গেলেন। মুখে যেন কুলু পেটে গেল উনার নিমেষে। চাচি অপমানে থমথমে মুখ নিয়ে নিশ্চুপে করিডোর ছেড়ে বেরিয়ে গেলেন। সেদিকে চেয়ে তপ্ত নিঃশ্বাস ছাড়লেন ফাহমিদা। মেয়ের উদ্দেশ্যে কড়া গলায় বলে উঠলেন, তুমি এটা ঠিক করো নি চৈত্র। শত খারাপ কিংবা ভুল হোক উনি সম্পর্কে তোমার চাচি শাশুড়ি। চৈত্রিকা সম্পূর্ণভাবে মায়ের কথার অবজ্ঞা করল। বিষাদমাখা চেহারায় ঠোঁটে খেলে গেল মৃদু হাসির রেখা। অধৈর্যরা নড়ে উঠল ক্ষীণ। উনারা প্রতারক, নিষ্ঠুর, অমানুষ। যেই থালাতে সারা জীবন খেল সেই থালাই ছেদ করল। এক একটা মুখোশধারী শয়তান। আমার স্বামীর অসুখের কারণ। ফাহমিদা বলার মতো আর কিছু খুঁজে পেলেন না। সিনথিয়ার মুখে সবটা শুনেছেন উনি। আলো এগিয়ে এসে চৈত্রিকার মাথায় হাত রাখলেন। দৃঢ় কণ্ঠে বললেন, শক্ত হও, কঠোর হও। একজন সাহসী নারী রূপে রাঙিয়ে নাও নিজেকে। শুধু মনে রেখো কখনো ভেঙে পড়া যাবে না। কঠিন হতে কঠিন কষ্টেও না। চৈত্রিকা শক্ত করে উনাকে জড়িয়ে ধরল। তোরতর করে বলে উঠল, দোয়া করবেন খালামণি। আড়ালের অনেক সত্য প্রকাশ্যে যেন আনতে পারি। আমার জীবন যেন রঙিন হয় রংধনুর 7 রঙে নেয়। কিছুই চাই না আমার। শুধু একটাই চাওয়া, মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাবে তা হলো সাফারাত নামক সুখ। অবশ্যই ডিয়ার। আমার ছেলেটা সুস্থ হলেই আমার শান্তি। আলো বেগমকে ছেড়ে দিয়ে চৈত্রিকা আবারও আইসিইউ রুমের সম্মুখে গেল। ছোট গ্লাস দিয়ে গভীর, গাঢ়, প্রখর দৃষ্টিতে তাকিয়ে রইল সাফারাতের বিবর্ণ, বিধ্বস্ত চেহারায়। চৈত্রিকার আখিদয় অশ্রুসিক্ত হয়ে এল।
অভ্যন্তরের আর্তনাদ, আর্তচিৎকার, বাহিরের কারো কর্ণপাত হল না। কেবল জ্বলে উঠল চৈত্রিকার হৃদযন্ত্র। গুটি গুটি পায়ে ডাক্তারের চেম্বারে আসতেই ডক্টর আদি ওকে বসার জন্য রিকোয়েস্ট করল। চেয়ার টেনে বসল চৈত্রিকা। কাপা কণ্ঠে তেজের অস্তিত্ব ঢেলে প্রশ্ন করে, উনার জ্ঞান ফিরছে না কেন ডক্টর? কখন ফিরবে? ডক্টর আদি সূক্ষ্ম নজরে চাইলেন। সাফারাতের রিপোর্টটা চৈত্রিকার সামনে রেখে বলে উঠলেন, কবে কখন ফিরবে আপাতত তা বলতে পারছি না মিসেস। সাফারাতের মাথার ইনজুরিটা খুবই গভীর। সময় প্রয়োজন। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আজ আরেকজন সিনিয়র ডক্টর আসবেন ওর ট্রিটমেন্টের জন্য। উনি খুব ভালো একজন নিউরোসার্জন। তবে আমরা আশঙ্কা করছি সাফারাত হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। মানসিক ভারসাম্য হারাতে পারে, নয়তো কোমায় চলে যেতে পারে। যদি আজকেই জ্ঞান ফিরে আসে তাহলে পজিটিভ হতে পারে সবকিছু, মিথ্যে হয়ে যেতে পারে আমাদের ভাবনা। মুহূর্তেই বৃষ্টির আগমন ঘটল। বিরতিহীন বৃষ্টি, প্রবল বর্ষণের ধারা। কাল বৈশাখী ঝড়ের তাণ্ডব হার মেনে যাবে এই মুহূর্তেই শুরু হওয়া বৃষ্টির বেগের কাছে। অদ্ভুত ব্যাপার হলো এই বৃষ্টি কাউকে ভিজাতে সক্ষম হলো না। পানি বিন্দু হয়ে কারো দেহ, লম, ওষ্ঠ, চোখের পাপড়ি কিছুই স্পর্শ করতে পারল না। পারল শুধু চৈত্রিকার ভেতরটা ভরিয়ে দিতে অশ্রুরূপে। মৌনমুখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো চৈত্রিকা। শক্ত হতে হতে আজ সকল সীমা বুঝি অতিক্রম করে ফেলল মেয়েটা। তার চক্ষুকোল ভিজল না। অক্ষিকাচে ফোটায় ফোটায় জলের দেখা মিলল না। অথচ বক্ষস্থলে সে কি ঝড় বইছে। জ্বলছে অতীব। টালমাটাল দেহখানি নিয়ে ডক্টর আদির কেবিন ছেড়ে করিডোরে মায়ের পাশে এসে বসল। যে কেউ দেখলে ঠাহর করতে পারবে না এই মেয়ের দুমড়ে মুচড়ে যাওয়া। শুধু অবলোকন হবে একখানা সুন্দর, মায়াবী গড়নের মলিন, ফ্যাকাশে, রক্তশূন্য চেহারা। চৈত্রিকা দুচক্ষু মুদে ভাবে পরিবারের প্রত্যেকটা সদস্য নিয়ে, সাফারাতকে নিয়ে। মনে মনে অঙ্ক কষে সে। ইন্টার অবধি পড়লেও জাগতিক বাস্তবতার ব্যাপারে তার জ্ঞান কম নয়। সবকিছু মিলিয়ে সে এক কঠিন সিদ্ধান্ত নেয়। নিজের সঙ্গে আনা মোবাইলটা হাতে নিয়ে ফোন করে সাফারাতের অফিসের বর্তমান দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারকে। কল রিসিভ হতেই প্রথমে সালাম দিল। মিহি স্বরে বলল, আমি চৈত্রিকা। অপর পাশ থেকে অর্ধবয়স্ক লোকটা হেসে বললেন, জি ম্যাম। কেমন আছেন আপনি? স্যার কোথায়? আজ আপনি ও স্যার দুজনেই অফিসে আসলেন না এখনো? একটা জরুরি মিটিং আছে ম্যাম। স্যারকে ফোনে পাচ্ছিলাম না। কখন আসবেন? বিয়ের কয়েকদিন পর থেকেই চৈত্রিকা আগের মতো অফিসে যাওয়া শুরু করে। সাফারাত অফিসে ওকে নিজের বউ হিসেবে পরিচয় করিয়ে দিলে নর্মাল পদবিতে জব করেও শান্তি নেই চৈত্রিকার। নিজের পজিশন থেকে ছোট বড় সকলেই ম্যাম বলে সম্বোধন করে। চৈত্রিকা জবাবে বলল, আপনাদের স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে। মিটিংটা আপনি সামলে নিয়েন। তার আগে আপনাকে আমার একটা কাজ করতে হবে সৈয়দ সাহেব। লোকটা বিনয়ী স্বরে বললেন, বলুন ম্যাম। ফারুক আহমদ নামে একজন বিজনেসম্যানের পুরো ডিটেইলস আমার চাই। উনার বিজনেসটা কানাডাতে। ডিটেইলস জেনে আপনি আমাকে ফোন দিবেন। রাখছি। ঠিক আছে। আলো বেগমের শঙ্কিত, সন্দেহাতীত নজরের সম্মুখীন হল চৈত্রিকা তৎক্ষণাৎ। সরব করে শ্রবণগ্রন্থিতে পৌঁছায় উনার চিন্তিত, অবাক কণ্ঠস্বর। ফারুকের সব ডিটেইলস কেন জানতে চাইছো? সাফারাত যদি আবার জেনে যায়? চৈত্রিকা সাথে সাথে উত্তর দিতে পারল না। মন্থর গতিতে সূক্ষ্ম, খুবই সূক্ষ্ম একটা নিঃশ্বাস বিমোচন করে দিল লম্বা, জনপূর্ণ, অনবরত শব্দে মুখরিত হয়ে থাকা করিডোরে। সাফারাতের যে অনেক কিছু জানা বাকি খালামণি। যেই লোককে সে শুধুমাত্র অত্যাচারের জন্য খুনি বলে দাবি করে সেই লোক কি ওর মায়ের সত্যিকারের খুনি হতে পারে না? এমনও তো হতে পারে মায়ের মৃত্যুটা স্বাভাবিক নয়, বরং ফারুক আহমদ নিজেই মেরে ফেলেছেন যার সাথে পরকীয়ায় ছিলেন তাকে বিয়ে করার জন্য। পিলে চমকে উঠল আলো বেগমের। কিংকর্তব্য বিমূঢ় তিনিও ফাহমিদা উভয়ই। শরীরের পশম দাঁড়িয়ে গেল বুঝি। এমনভাবে কখনো ভেবে দেখেননি। সত্যিই কি মৃত্যুটা রহস্যজনক? ফারুক খুন করার মতো ভুল করবে? করতেও পারে। এই লোকের কখনো নিজের স্ত্রী সন্তানের প্রতি মায়া ছিল না। যা ছিল তা কেবল অভিনয়। আচ্ছা, এতগুলো বছরে কেন একটা বারও এই বিষয়টা খতিয়ে দেখল না ওরা কেউ? সাফারাত দেখেছে কি? দেখলে ওর কোনো রিয়াকশন কেন প্রকাশ পায়নি?
নাকি সে শুধু অত্যাচারের প্রেক্ষিতে বাবাকে খুনি মানে? চৈত্রিকা আলো বেগমকে জিজ্ঞেস করল, মায়ের মৃত্যুর দিন চাচা চাচি পৃথক প্রিয়ন্তী কোথায় ছিল? বাবার বাড়িতে ভাইয়ের মেয়ের বিয়ে ছিল, তাই ওরা সবাই সেখানে চলে গিয়েছিল সিয়ার মৃত্যুর ঠিক 2 দিন আগে। চৈত্রিকা আর কিছুই বলল না। নীরবতায় কেটে গেল সেকেন্ড, মিনিট, ঘন্টার পর ঘন্টা। 3 ঘন্টা। বাতাবরণে সমীরণ বইছে অল্প স্বল্প, মৃদু। কড়া রোদ্দুরের তেজস্বী রূপ বিলীন হয়েছে। প্রকৃতি জুড়ে নেমে এসেছে বিকেল। একের পর এক নার্স, ডক্টরের আনাগোনা চলেছে সাফারাতের কেবিনে। করিডোরে মানুষের সমাগম। কারো কারো কষ্টদায়ক নিঃশ্বাসে আহাজারিতে গরম হয়ে উঠেছে হাসপাতালটা। পাশের কেবিন থেকে উচ্চস্বরে ক্রন্দন, রোদন ধ্বনি ভেসে আসছে। চৈত্রিকা সেদিকে এগিয়ে গেল। ছ্যাঁত করে উঠল ওর অন্তঃস্থল। কম বয়সী একটা মেয়ে। হয়তো 18-র ঘর এখনো পেরোয়নি। মেয়েটা ক্রমাগত চোখের জল ফেলছে। সাদা কাপড়ে আবৃত একটা লম্বাটে দেহ শুয়ে রাখা হয়েছে হসপিটালের নির্ধারিত সিঙ্গেল বেডে। ঠিক সেই মুখ থেকে রাখা নিষ্প্রাণ, নিথর দেহটার দিকে আত্মীয় স্বজনরা চেয়ে চেয়ে অশ্রু বিসর্জন দিচ্ছেন। সেই মেয়েটার ধারে বসে একটা মহিলা মুখে আঁচল চেপে কাঁদছেন। দরজার কাছে দাঁড়ানো নার্সকে জিজ্ঞেস করতেই জানায় ছোট কিশোরী সেই মেয়েটার স্বামী মাত্র 2 মিনিট আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মেয়েটার বিয়ের বয়স মাত্র 15 দিন। একটা বিল্ডিংয়ের নির্মাণে কাজ করত ছেলেটা। গতকাল কাজের সময় উপর থেকে ছিটকে পড়ে পুরো দেহ থেতলে যায়। মাথার জখম অধিক হওয়ায় মারা গিয়েছে। চৈত্রিকার পুরো কাপল। পিছিয়ে গেল সে কয়েক পা। দৌড়ে সাফারাতের কেবিনের সামনে গিয়ে উপস্থিত হলো। ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে ও প্রিয় মানুষটার কাছে না যেতে পেরে। ওর কষ্ট বুঝার একমাত্র মানুষটা যে শুয়ে আছে নিরলসভাবে, নির্লিপ্ততা ভঙ্গিতে। আজও গম্ভীর মানুষটা। ফোনের শব্দ পেয়ে পিছু ঘুরতেই দেখে ফাহমিদা ওর ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ছোট্ট করে সাবলীল বাক্য উচ্চারণ করলেন, তোর ফোন বাজছে। চৈত্রিকা ফোনটা নিল। কানে ধরতেই অপর পাশের ব্যক্তিটা বললেন, ম্যাম ফারুক আহমদ একেবারে বাংলাদেশ চলে এসেছেন। উনার বিজনেসে লস চলছিল গত 7 মাস ধরে। তিনি আমাদের কোম্পানিকে মানে সাফারাত স্যারকে বারবার কন্ট্রাক্ট করার চেষ্টা করছিলেন। কারণ আমরা যদি উনার সাথে ডিল করি তাহলে উনার বিজনেসের ক্ষতিটা পুষে যাবে। এতটুকু বলে থামলেন সৈয়দ সাহেব। শ্বাস টেনে গলা ঝেড়ে বললেন, ম্যাম একটা কথা বলবো। বলুন সৈয়দ সাহেব। সাদামাটা জবাব চৈত্রিকার। সৈয়দ সাহেব আকুপাকু করছেন। শব্দমালা এলোমেলো হয়ে গেল হয়তো। তবুও গুছিয়ে বলার আপ্রাণ চেষ্টা করলেন, ম্যাম উনি তো স্যারের বাবা। স্যারের সাথে হয়তো উনার দীর্ঘ সময় ধরে যোগাযোগ নেই। স্যার যদি একবার সবার কাছে উনাকে বাবা পরিচয় দেন তাহলে আমাদের যত বিজনেস ফ্রেন্ড আছেন মানে আমরা যাদের সাথে ডিল করি তারা ফারুক আহমদকে কন্ট্যাক্ট দিবেন। এতে উনার জন্য কন্ট্যাক্ট পাওয়া কঠিন হবে না। সবাই স্যারের মতোই নিঃসন্দেহে উনার সাথে বিজনেস করবেন। যতটুকু জানতে পারলাম আমি উনার অ্যাসিস্ট্যান্ট থেকে। কথাটা একটু গোপন। উনার অ্যাসিস্ট্যান্ট এখন আমাদের এক বিজনেস পার্টনারের অধীনে কাজ করেন, সেখান থেকেই সবটা জেনেছি আমি। ভুল হলে ক্ষমা করবেন ম্যাম। চৈত্রিকা ফোনটা রেখে দিল। রাখার আগে ক্ষীণ স্বরে সৈয়দ সাহেবকে বললেন, ধন্যবাদ। জঘন্য, খারাপ কিছু মানুষের স্বভাব অথবা চরিত্র কোনোটারই পরিবর্তন ঘটে না। তন্মধ্যে একজন হলেন ফারুক আহমদ। চৈত্রিকার অভিলাষ হল স্পৃহা জাগ্র মানুষটার মুখশ্রীতে একদলা থুতু ফেলতে। ফাহমিদার দিকে চেয়ে ব্যগ্র কণ্ঠে বলে উঠল, মা আমি আসছি। কোথায় যাচ্ছিস? শঙ্কিত স্বর ফাহমিদার। বেশিক্ষণ লাগবে না মা। আমি 1 ঘন্টার মধ্যে ফিরে আসব। খুব জরুরি একটা কাজ আছে। কিন্তু চৈত্র। ফাহমিদা বলার পূর্বেই চৈত্রিকার ঝড়ের বেগে চলে গেল। একটা ট্যাক্সি ডেকে ড্রাইভারকে জানালো কোথায় যাবে। বিনিময়ে ড্রাইভার ভাড়া দ্বিগুণ চাইলেন। ইনিয়ে বিনিয়ে বললেন সামনে জ্যাম পড়তে পারে। তিনি এখন যাবেন না। বেশি ভাড়া দিলেই যাবেন। এসব শুনতে বেশ বিরক্ত লাগছিল চৈত্রিকার। সে নির্দ্বিধায় বলল, ভাড়া বেশিই দিব মামা। চলুন প্লিজ। ড্রাইভার খুশিতে এক গাল হাসলেন। নিজের কাণ্ডে নিজেই আশ্চর্য, বিস্মিত চৈত্রিকা। যেই মেয়ে 10-20 টাকা বাঁচানোর জন্য হেঁটে যেত টিউশনিতে ঘন্টার পর ঘন্টা,
পায়ের তলায় মাঝে মাঝে ফসকা পড়ে যেত, তবুও টাকা বাঁচানোর নিমিত্তে হেঁটে যাতায়াত করত সে, কিনা আজ সামান্য একটু জায়গা দ্বিগুণ ভাড়া দিয়ে যেতে রাজি হয়ে গেল। সত্যি বিষয়টা বিস্ময়কর। চমকপ্রদ বিষয় হলো সময়, যার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের জীবনেরও পরিবর্তন হয়। চৈত্রিকার এখন আর টাকার পিছনে ছুটতে হয় না। টিউশনি করিয়ে 1000-2000 টাকা দিয়ে পুরো মাস চলার কথা ভাবতে হয় না। কিন্তু টাকায় কি প্রকৃত সুখ মিলে? না। যদি মিলত তাহলে চৈত্রিকার কপালে সুখ নেই কেন? তাকে সুখের নেশায় আবারও ছুটতে হচ্ছে কেন? কেন অসুখে পরিণত হলো জীবনে আসা সাময়িক সুখগুলো? সূর্য ঢলে পড়েছে। মাগরিবের আজানের ধ্বনি কর্ণকুহর হচ্ছে কাছেই অবস্থিত একটা মসজিদ থেকে। চৈত্রিকা ভেবেছিল কাজটা ইজি হবে। কিন্তু তার ভাবনার চেয়েও কঠিন হলো। সেই সাথে উন্মোচন হলো কঠিন এক সত্য। রীতিমতো কাঁপছিল চৈত্রিকা সবটা জানার পর। পুরো শরীর অসাড় হয়ে পড়েছিল। শক্তি পাচ্ছিল না। বিশ্বাস হচ্ছিল না কোনো কিছুই। তবুও বিশ্বাস করা ছাড়া উপায় ছিল না। এক একটাকে আগুনে জ্বলতে দিতে পারলে মন শান্তি পেত। গত রাত থেকে নির্ঘুম, ক্ষুধার্ত, দুর্বল দেহটা টেনে টেনে কোনোমতে হসপিটালের সামনে এসে দাঁড়ালো ও। ভিতরে প্রবেশ করবে তার মধ্যেই বেজে উঠল ফোনটা। তড়িৎ গতিতে রিসিভ করে কানে দিয়ে বলে উঠল, বল মিমু। ভাইয়া। চৈত্রিকার কানে এলো না মিমের কথাগুলো। মোবাইলটা হাত থেকে পড়ে গেল আকস্মাৎ, মাথা ঝিমঝিম করে উঠার দরুন। দূর হতে যেন কেউ অতি সন্তর্পণে বলে গেল, তুই অতি মূল্যবান কিছু হারাতে যাচ্ছিস চৈত্র। নিষ্কৃষ্ণ আধার কেটে গিয়ে সুখের দেখা মিলল হয়তো। প্রিয় মানুষটার মুখে এক চিলতে হাসির চেয়ে মূল্যবান যেন আর কিছুই হয় না। দরজার ধারে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে চৈত্রিকা। এক পা বাড়াচ্ছে তো আবার পিছিয়ে আনছে। কয়েক কদম হাঁটার সাহস করে উঠতে পারছে না। বুকটা কাঁপছে ধূপধাপ। আজ অনুভূত হচ্ছে দুঃখবিহীন সুখ যে নিরর্থক। কষ্টে জর্জরিত না হলে আজ এই মুহূর্তের সুখটা যে এত মূল্যবান, স্বস্তির হতো না। সাফারাত ক্যানোলা লাগানো হাতটা বাড়িয়ে ডাকল ইশারায়। ঝড়ের গতিতে চৈত্রিকা ছুটে গেল। থমকালো বেডের কাছে গিয়ে, সাফারাতের পায়ের কাছে। সাফারাত ভ্রু কুঁচকালো প্রিয়তমার থমকে যাওয়া দেখে। বেডের চারপাশে তাকিয়ে মেডিসিন চেক করা নার্সকে ক্ষীণ স্বরে বলল, টুল দিন। নির্জীব, নীরব দর্শকের ভূমিকা পালন করছে চৈত্রিকা, দুরুদুরু বুক ও অঢেল খুশি নিয়ে। আধবয়স্ক নার্স মৃদু হেসে কিছুটা দূরে রাখা টুলটা টেনে সাফারাতের বেডের কাছে রাখল। বলল, দাঁড়িয়ে আছেন কেন মিসেস? পেশেন্টের পাশে বসুন। আপনার অনুমতি আছে এখানে থাকার। আপনার শরীর কাঁপছে। বসুন আপনি। চৈত্রিকা লজ্জা পেল খানিকটা। নতমস্তকে টুলে এসে বসল। নার্স বেরিয়ে গেলেন কেবিন ছেড়ে। গভীর, গাঢ় দৃষ্টিতে সাফারাত চৈত্রিকার সারা মুখে চোখ বুলাল। এক হাতে চৈত্রিকার ডান হাতটা টেনে নিজের হাতের মুঠোয় পুরে নিল। চমকে উঠল চৈত্রিকা। সাফারাতের ক্ষীণ কণ্ঠস্বর অথচ গম্ভীরতা স্পষ্ট। এই হাল কেন আপনার? দুর্বল দেখাচ্ছে কেন? চৈত্রিকা হকচকালো। আমতা আমতা করে বলল, ঠিক আছি আমি। আপনি কথা বলবেন না প্লিজ। এতে মাথায় প্রেসার পড়বে। ঘণ্টা খানেকই তো হলো জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার সাথে সাথে আপনি কেন এলেন না চৈত্র? এলেন তো এলেন 2 ঘন্টা পর। কথাটা বলে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো সাফারাত। চৈত্রিকা কি বলবে ভেবে পাচ্ছে না। যেই মানুষটা মরতে মরতে বেঁচে ফিরেছে তাকে কি করে বলবে গত 1.5 ঘন্টা ধরে ও বেহুশ ছিল। স্যালাইন দেওয়া হয়েছিল ওকে। যখনই জ্ঞান ফিরে দুর্বল শরীরটা নিয়ে ছুটে আসে এখানে। মিম ফোন দিয়ে জানায় সাফারাতের জ্ঞান ফিরেছে, তবে অবস্থার উন্নতি হয়নি। মাথার ক্ষত থেকে নতুন করে রক্ত ঝরছে। এটা শুনে স্থবির হয়ে যায় চৈত্রিকা ক্ষণিকের জন্য। পরমুহূর্তে দৌড়ে হসপিটালে ঢুকে করিডোরে এসে জ্ঞান হারায়। ঢলে পড়ে আলো বেগমের বুকে। মানসিকভাবে বিধ্বস্ত, না খেয়ে থাকায় এ হাল চৈত্রিকার। যদি এভাবে মানসিক অসুস্থতায় ভুগতে থাকে তাহলে যেকোনো সময়ে মিসক্যারেজ হয়ে যেতে পারে ওর। এসব শুনে আঁতকে উঠে চৈত্রিকা। আল্লাহর কাছে শুধু এটাই চায় ওর ভাগের সকল সুখ যেন আল্লাহকে দেয়। সাফারাত এসব শুনলে চিন্তায় পড়ে যাবে। হাইপার হবে। এতে মাথার আঘাতে সমস্যা হবে, তাই চৈত্রিকা লুকিয়ে যাওয়ার চেষ্টা করল। সুস্থ না হওয়া অবধি কোনো প্রেশার পড়তে দেওয়া যাবে না সাফারাতের উপর।
রিনঝিনে স্বরে আওড়ায় মিথ্যে কয়েকটা বাক্য। ডাক্তার পড়ে আসতে বলেছে। তখন জ্ঞান ফিরলেও আপনার অবস্থা ভালো ছিল না। সাফারাত উত্তপ্ত নিঃশ্বাস ছাড়ল। মুঠোয় আবদ্ধ কোমল নরম হাতটা মুখের কাছে নিয়ে ঠোঁট ছোঁয়াল একবার, দুবার, তিনবার, ক্রমাগত কয়েকবার। চৈত্রিকার পেটের দিকে একবার তাকিয়ে, চেহারার দিকে চোখ রেখে নরম স্বরে প্রশ্ন করল, ভালো আছেন আপনারা দুজন? শক্ত আবরণ ভেদ করে নিমিষেই চৈত্রিকার নরম রূপ বেরিয়ে এলো। মেয়েটার চোখ থেকে এক ফোঁটা নোনতা জল কপল ছুঁয়ে গড়িয়ে গেল গলা বরাবর। সাফারাত হাতের বাঁধন শক্ত করল। ব্যগ্র, অস্থির, উত্তেজিত হয়ে উঠল। কাঠ কাঠ প্রশ্ন তার। আপনারা ভালো নেই? আমার কিছু ঘন্টার অনুপস্থিতিতে আপনাদের কেউ আঘাত করেনি তো? চৈত্র মাস। চৈত্রিকা কিছুই বলতে পারল না। দ্রুত গতিতে ঝুঁকে অধর যুগল কিঞ্চিত স্পর্শ করালো সাফারাতের কপালে। নিমেষে চোখ থেকে বিন্দু বিন্দু জল সাফারাতের চোখের পাপড়ি স্পর্শ করল। ভাঙা গলায় বলে উঠল, আমরা ভালো আছি। আপনি জলদি সুস্থ হয়ে উঠুন। আমাদের আপনাকে প্রয়োজন। ভীষণ প্রয়োজন। জানি চৈত্র। তাই তো সেই রাতের আগে বাসা থেকে বের হয়েও শান্তি মিলেনি। আমি চাইনি আপনার উপর রাগের প্রভাব পড়ুক। মাঝপথে গিয়ে মোবাইলে আপনার কাতর স্বর শুনে মনে হয়েছে আমি মরে যাচ্ছিলাম। ছুটে আসতে ইচ্ছে করছিল আপনার কাছে। জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছিল আপনি কাঁদবেন না চৈত্র। আমার একটুখানি রাগ, তবে তা আপনার ভালোবাসার কাছে তুচ্ছ। গাড়ি ঘুরিয়ে আপনার কাছেই ফিরে আসছিলাম। আকস্মাৎ চোখ বুজার ফলে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জানেন, জ্ঞান হারানোর পূর্বে আমি যেন দেখেছিলাম আম্মু উঁচু পেট নিয়ে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে। তার সাথে দাঁড়িয়ে আছেন আপনি। মনে প্রাণে চাইছিলাম কেউ আমায় বাঁচাক। আমার চৈত্রর সুখগুলো সজীব থাকে যেন। আপনাকে ভালোবাসি আমি চৈত্র। আর কখনো আমাকে আঘাত করবেন না। ডাক্তার আদি কেবিনের দরজায় নক করল। ছিটকে সরে গেল চৈত্রিকা। মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে পড়ল এক পাশে। ডাক্তার আদি হাসলেন। নিখুঁত তাহার হাসি। সাফারাত বিরক্তি প্রকাশ করল। রাগান্বিত কণ্ঠস্বর, তোর এখন না আসলে হতো না আদি? নিজে সারাদিন বউয়ের থেকে দূরে থাকিস, এখন আমাকেও রাখার ফন্দি আটছিস? আদি ইঞ্জেকশন পুশ করতে করতে বলে উঠল, বড় বাঁচা বেঁচেছিস। বলতে হবে কই মাছের প্রাণ তোর। শিরাউপশিরায় রাগের প্রদাহ বাড়িয়ে মানসিক পাগল হয়ে যাস না আবার। তখন তোকে সবাই সাফারাত এহমাদ নয় সাফারাত পাগলা এহমাদ ডাকবে। আর বউকে খাওয়াস না নাকি? শালা কোটি কোটি টাকার মালিক হয়ে বউকে খাওয়াতে কিপটামি করিস। এজন্যই তোর বউ খাবারের অভাবে ধুমধাম মানুষের গায়ের উপর বেহুশ হয়ে পড়ে। চৈত্রিকার অধরে হাসি ফুটে উঠেছিল, যা আদির শেষোক্ত বাক্যে মূর্ছা গিয়েছে। সাফারাতের ক্ষত বিক্ষত, সাদা ব্যান্ডেজে মুড়ানো কপালে বলিরেখার ভাঁজ ফুটে উঠল। প্রশ্নবিদ্ধ দৃষ্টি আদির উপর। আদি যাওয়ার আগে শ্রেভ বলে গেল, শরীরের দিক থেকে দুর্বল হলেও তোর বউ মনের দিক থেকে অত্যাধিক পরিমাণে স্ট্রং। আদি, সাফারাত, দিহান স্কুল জীবনের বন্ধু। কলেজে উঠে তিনজন তিন দিকে ছিটকে যায়। কেউ পারি জমায় চায়ের রাজ্যে, কেউ কেউ থেকে যায় জনপূর্ণ, কোলাহলে ভরপুর, ইটপাথরের নগরীতে। সাফারাত চৈত্রিকার দিকে তাকালো। অসুস্থ শরীরে দুর্বোধ্য হাসল। চৈত্রিকা মিথ্যে বলায় ধরা পড়ে যাওয়ায় কেঁদে দেবার উপক্রম। কেন? কেন এই একটা মানুষের সম্মুখে একজন অবলা, ভীতু, লাজুক নারীতে পরিণত হয় সে? টানা 15 দিন হসপিটালে থেকে বিরক্ত সাফারাত। যদি শরীরটা চলতো তাহলে কখনো এক দণ্ড হাসপাতালে থাকতো না সে। মাথার আঘাতের কারণেই তাকে হাসপাতালে রাখা গেল। অসুস্থ অবস্থায়ও শেষ হয়নি তার রাগ। প্রতিদিন চৈত্রিকাকে তার রাগের, বিরক্তির শিকার হতে হতে হয়েছে। তবে কারণগুলো ভিন্ন। একেবারেই ভিন্ন। সাফারাতের রাগের কারণ মূলত চৈত্রিকার দুর্বল দেহখানি। নিজে অসুস্থ হয়েও চৈত্রিকাকে খাইয়ে খাইয়ে মেরে ফেলার বুদ্ধি এঁটেছে সে। তার সামনে সারাক্ষণ খাবার নিয়ে বসে থাকতে হয় চৈত্রিকাকে। হাসপাতালের বিদ্ঘুটে স্যাভলন, ফিনাইলের গন্ধে চৈত্রিকার গা গুলিয়ে আসলেও খাবার থেকে রেহাই পায়নি। এমনকি সাফারাতের জন্য আনা সকল ফলমূল সাফারাত চৈত্রিকাকে খাইয়েছে। এ নিয়ে সকলের ফিসফিসের শেষ নেই। পুরো হাসপাতালে একদম রটে গিয়েছে কেবিন নাম্বার 202 এর পেশেন্ট সাফারাত এহমাদ নিজে অসুস্থ হয়েও বউয়ের সেবা যত্ন করছেন।
আর এসব রটিয়েছে কেবিনে আসা নার্সগুলো। সবাই সাফারাতকে দেখতে এলেও চাচা চাচি আসেননি, 5 দিন আগে পৃথক মারা গিয়েছে। তাও সুইসাইড করে। নিজের ছেলে ফ্যানের সাথেই ঝুলছিল সে। সুইসাইডের কারণ ড্রাগস নিতে না পারা। অতিরিক্ত পরিমাণে ড্রাগস এডিক্টেড ছিল সে। দীর্ঘদিন জেলে থাকার দরুন ড্রাগস নিতে না পেরে প্রায়শই চিল্লাচিল্লি করত, পাগলামি করত। একটা সময় মৃত্যুকে বেছে নেয়। চৈত্রিকা যায়নি দেখতে। দিহানের কাছ থেকে শুনেছে ওর বাবাকে পৃথক গাড়ি চাপা দিয়েছিল ও সাফারাতকে কয়েকবার মারার চেষ্টা করেছিল। এসব জেনে চৈত্রিকার ইচ্ছে জাগে নিজ হাতে পৃথককে সহস্রবার গাড়ি চাপা দিয়ে মারতে। বাবার ভালোবাসা না পেলেও আজও যে খুব করে বাবাকে চায়। ছেলে হারা হয়ে নিজেদের যেন লুকিয়ে রেখেছেন পৃথকের বাবা মা। চৈত্রিকার বলতে ইচ্ছে করে বেশ সবই পাপের ফল। হাসপাতাল থেকে রিলিজ করে সাফারাতকে বাসায় নিয়ে আসা হলো। সম্পূর্ণ রেস্টে থাকতে হবে, নয়তো কোনো প্রকার স্নায়ুবিক চাপ পড়লে পরিণতি খুব একটা ভালো হবে না, বরঞ্চ ভয়াবহ হবে। নিস্তব্ধ বাড়িটা পুনরায় মানুষের সমাগমে উৎফুল্ল হয়ে ওঠে। জেরিন, মৌসুমী বেগম আসেন সাফারাতকে দেখতে। দিহান, মিম, সিনথিয়া, আলো বেগম সবাই এখানেই থাকছে কয়েকটা দিন। মৌসুমী বেগমের এবারের আচরণ, রূপ ছিল একদম ঠান্ডা। চৈত্রিকার সাথে কোনো প্রকার খারাপ ব্যবহার করলেন না তিনি। এতে অবশ্য অবাক হলো না চৈত্রিকা। সবই যে পাওয়ারের খেল। এখন কম বেশ সবাই জানে এই বাড়িটা সাফারাত চৈত্রিকার নামে লিখে দিয়েছে। জেরিন একটু আকটু উগ্র আচরণের প্রয়াস চালিয়েছে কিন্তু সবটাই বিফলে। পারল না শক্ত, কঠোর চৈত্রিকার সাথে জিতে যেতে। চৈত্রিকা সাদার মাঝে লাল পাড়ের একটা শাড়ি পরল আজ। কিচেনে এসে সাফারাতের খাবার গুছিয়ে নিল। যাওয়ার সময় দেখল মিনা মলিন মুখে কিচেনের একপাশে দাঁড়িয়ে আছে। সর্বদা চঞ্চল, হাসিতে মত্ত মেয়েটার এহেন রূপ বোধগম্য হল না চৈত্রিকার। হাতের ট্রেটা রেখে মিনার কাছে গিয়ে ওর মাথায় হাত রাখল। সাথে সাথে পিছন ফিরে ঝাঁপটে ধরল মিনা। অঝরে কাঁদল মেয়েটা। চৈত্রিকা থামাতে পারল না। মিনা কেঁদে কেঁদে বলতে লাগলো, সবাই খারাপ ভাবি, সবাই খারাপ। আমার মাও খারাপ আছিল। আমি কেন বাইচা আছি? সার সুস্থ হলে আমারে তারায় দিব না। আমি তো উনার অপরাধী। চৈত্রিকা ছোট মিনার মাথায় হাত বুলিয়ে দিল। গলা ধরে আসলোর। বলল, তোমার মা অন্যায় করেছে, তুমি নও। তুমি আমার ও সাফারাতের চোখে একটা অবুঝ কিশোরী। তুমি জানতে না তোমার মায়ের অপরাধ। আমার কারণেই জানতে পারলে। তুমি অপরাধ করনি, একদম মন খারাপ করে রাখবে না। খাবারের ট্রে হাতে নিয়ে অগ্রসর হলো চৈত্রিকা। মিনা পিছু ডেকে জিজ্ঞেস করে উঠল, স্যার রে বলবেন না? শাস্তি দিবেন না শয়তান গুলোরে? চৈত্রিকা বাক ফিরে চাইল সঙ্গে সঙ্গে। মৃদু নাড়ালো ঠোঁট দুটো। লড়াইটা নিজের ঘাড়ে তুলে নিলাম। আর কাউকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিচ্ছি না আমি। আগুনে পুড়াবো না। তবে এক একজনের মৃত্যুর ধরন, শাস্তি ভয়ঙ্কর হবে। খুবই ভয়ঙ্কর। সাফারাত শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছে। চৈত্রিকা খাবার নিয়ে আসতেই উঠে বসল। মোবাইলের দিকে নজর রেখেই গম্ভীর স্বরে বলে উঠল, সাদা পরেছেন কেন চৈত্র? লাল পরবেন আপনি। টুকটুকে লাল। এই শাড়িটা পরে আরেকবার চোখের সামনে আসলে টেনে সবটা খুলে জ্বালিয়ে দিব। টুকটুকে লাল বউ হয়ে আসুন। সাফারাত কি থ্রেট দিল। অবাকের শীর্ষে পৌঁছে গেল চৈত্রিকা। সেই সাথে দুগালে গরম অনুভব করল মনে মনে থ্রেটটা আওড়াতেই। চলে যেতে নিলে সাফারাত হাত ধরে আটকে ফেলল। লঘু স্বরে বলল, আমাকে খাইয়ে দিন। তারপর শাড়ি বদলাবেন। বাধ্য মেয়ের মতো খাইয়ে দিতে শুরু করল চৈত্রিকা। তবে হাত কাঁপছে। হাসপাতালে থাকা দিনগুলো থেকে এমন হয়ে আসছে। যতবার সাফারাতের ওষ্ঠাধর ঠেকেছে আঙ্গুলে, শরীরে কাঁপুনি সৃষ্ট হচ্ছে ততবার। চৈত্রিকার এবার চুলকানি হচ্ছে কোমরে। বাম হাতটা নিয়ে ডান কোমরে চুলকাতে যাবে সাফারাত বাদ সাধল। তুখোর দৃষ্টিতে তাকালো কোমরের দিকে। সোজা সাপটা প্রশ্ন তার। চুলকানি হচ্ছে। চৈত্রিকার চোখ বর্ষর হয়ে এলো। একবার মাথা উপর নিচ করলো তো আরেকবার দুপাশে নাড়ালো। মুখে কিছু বলার আগেই নখ বিধিয়ে দিল সাফারাত। পেট মোচড় দিয়ে উঠল চৈত্রিকার। তরঙ্গ খেলে গেল সারা অঙ্গে প্রত্যঙ্গে। রুম হতে বেরিয়ে সুফিয়া বেগমের রুমে এলো। বিছানায় পড়ে কাতরাচ্ছেন তিনি। শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে। বিশ্রী গন্ধে রুমটায় আসতে চায় না কেউ।
সাফারাতের অ্যাক্সিডেন্টের দিন সকালে তিনি স্ট্রোক করেন। সেই থেকে মরার মতো পড়ে আছেন বিছানায়। বাড়িতেই ট্রিটমেন্টের ব্যবস্থা করিয়েছে সাফারাত। চৈত্রিকার একটুখানি মায়া হয়। কাছে এগিয়ে আসে সে। ফিসফিস করে বলে, আপনাকে এভাবেই ভালো লাগছে। মিথ্যে রোগের বাহানা দিয়ে হসপিটালে পড়ে থাকার চেয়ে কঠিন রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে থাকা নিঃসন্দেহে ভালো কাজ দাদি। আমার শাশুড়ি মায়ের বিয়ের বেনারসিটা কই রেখেছেন বলেন তো? আপনি তো কথা বলতে পারেন না। আমি নিজেই খুঁজে নিব। সুফিয়া বেগমের চক্ষু কোটর হতে কার্নিশ বেয়ে জল গড়িয়ে গেল। চৈত্রিকা আলমিরা খুলে সিয়ার বহু পুরনো বিয়ের লাল টুকটুকে শাড়িটা নিয়ে বেরিয়ে যায়। বাহিরে আধার নেমে এসেছে। সেই অন্ধকার অমানিসা ঘরের মধ্যে প্রবেশ করার পূর্বেই টুপোটুপ করে জ্বলে উঠল ময়ূখ। তাদের দীপ্ততা ছড়িয়ে ছিটিয়ে পড়ল পুরো ঘরময়। সাফারাত বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মেজাজ চরমতপ্ত হয়ে আছে তার। মাথা, ঘাড় ব্যথায় টনটন করছে। বিকেল হতে এই কক্ষে আসেনি চৈত্রিকা। তাকে দেখার তৃষ্ণায় তৃষ্ণার্ত হয়ে সাফারাত বেজায় বিরক্ত, রাগান্বিত। সুঠাম, তাগড়া, বলিষ্ঠ পুরুষালী শরীরটায় এখনো আগের ন্যায় ফিরে আসেনি শক্তি। ডাক্তারের কঠোর নিষেধাজ্ঞা শরীরে যেন জোর না দেয়। মস্তিষ্কের মতন ক্ষত হাত পাও। হাঁটতে বেশ বেগ পোহাতে হয়। দাঁড়ানোটাই কষ্টকর হয়ে যায়। পায়ের প্লাস্টারটা গতকাল খোলা হয়েছে। সাফারাতের এসব বিষয়ে তোয়াক্কা নেই। তার ফর্সা মুখটা রক্তিম রঙে রাঙানো। ভিতরে ভিতরে ক্রোধ। দরজা পর্যন্ত হেঁটে এসে গলা উঁচিয়ে প্যাসেজওয়ে ধরে টইটি করে চলন্ত মিনাকে ডাকল। স্থির হলো মিনা। উল্টো ঘুরে এক প্রকার দৌড়ে ছুটে এলো। অবাক স্বরে তড়িঘড়ি করে বলল, কিছু কইবেন স্যার? আপনি উঠছেন কেন? কিছু লাগলে আমারে কন। সাফারাত চোখ রাঙিয়ে তাকালো। রোষপূর্ণ কণ্ঠে বলে উঠল, চৈত্র কোথায়? ভাবি। ভাবিরে তো কতক্ষণ আগে ছাদে যাইতে দেখলাম। আচ্ছা, আমি এখনই ডাকতে যাইতাছি। তোমার যেতে হবে না, আমি যাব। নিচে যাও তুমি। আচ্ছা স্যার। মিনা কিছুক্ষণ ড্যাব ড্যাব চোখে তাকিয়ে চলে গেল নিচে। সাফারাত আস্তে ধীরে হেঁটে ছাদের সিঁড়ি অভিমুখে দাঁড়িয়ে পড়ল। অসুস্থ পা দুটো নিয়ে কিভাবে ভাঙ্গবে এতগুলো সিঁড়ি ভেবেই গরম মেজাজটা বেশ চটে গেল। সকল অসুস্থতা ঠেলে দিয়ে উঠে পড়ল সিঁড়ি বেয়ে। সময় লাগলো, একটু আকটু কষ্ট হলো, কিন্তু রাগ কমল না। এত খামখেয়ালিপনা পছন্দ না তার। রাতের বেলা ছাদে, তাও প্রেগন্যান্সি অবস্থায়। চৈত্রিকা কি বুঝতে পারল না তাকে না দেখে কি হাল হবে তার প্রাণপুরুষের। ছাদের দরজা পার করে ঢুকতেই ভ্রুযুগল কুঁচকে গেল সাফারাতের। পুরো ছাদের মেঝেমায় ছোট ছোট প্রদীপ বাতি জ্বলছে। সকল বাতি ডিঙিয়ে ছাদের অন্য পাশে যেতেই চোখে বিঁধল একটা মেয়ের শাড়ির আঁচল মেঝেতে পড়ে আছে। আঁচলটা লাল বর্ণের। টুকটুকে লাল একটা শাড়ি। শাড়িটা চিনতে সময় লাগল না। এটা তার জীবনের প্রথম নারীর, তার মায়ের। এক গাছি চুল আঁচলের পাশাপাশি মেঝে স্পর্শ করছে। ঝুঁকে প্রদীপ জ্বালাতে ব্যস্ত মেয়েটা। চিকন ঠোঁটের কার্নিশে বহমান স্মিত হাসি। সাফারাত থমকে গেল। থমকালো তার হৃদযন্ত্রের ক্রিয়া। দৃষ্টি স্থির, অনড়। মেয়েটা কানে গুজে রাখা একটা লাল রঙা জারবেরা। কারো উপস্থিতি আঁচ করতে পেরে চট করে মাথা ঘুরিয়ে তাকালো সে। এক জোড়া মন্ত্রমুগ্ধ মিশ্রিত নেত্রের চাহনি দেখে ভড়কে গেল। দ্রুত গতিতে দাঁড়িয়ে ছুটে এসে উদ্বেল মাখা, উদ্ভ্রান্ত স্বরে জিজ্ঞেস করল, একা একা এসেছেন? আপনার তো পায়ে ব্যথা। আমিই নিয়ে আসতাম। একা আসতে গেলেন কেন? কষ্ট হয়নি? ওষ্ঠদয় একটা আঙুল ঠেকতেই কণ্ঠনালীতে আটকা পড়ল চৈত্রিকার সকল প্রশ্ন। তিরতির করে কেঁপে উঠল ওর দু ঠোঁট। সাফারাত অধর প্রসারিত করল ক্ষীণ। ঠোঁটে আঙ্গুলটা দিয়ে আরেকটু চাপ দিল। তাতে যেন আরো প্রবলভাবে কাঁপল দুঠোঁট। সাফারাত টের পেল তা। চৈত্রিকার শিরদাঁড়াবে এই শীতল স্রোত নেমে গেল তৎক্ষণাৎ। গভীর চোখের চাউনিতে লজ্জায় আরক্তিম হয়ে যাচ্ছে সে। সাফারাত চারদিকে চোখ বুলিয়ে কানের কাছে মুখে এগিয়ে আনল। বাড়িয়ে দিল চৈত্রিকার বক্ষস্পন্দন। ফিচেল স্বরে বলে উঠল, বিকেল হতে ছাদে বাসর ঘর সাজাচ্ছিলেন। একবারও ভাবলেন না আপনার স্বামীর মুড আছে কিনা বাসর করার? চৈত্রিকার বুকে উত্তাল পাতাল ঢেউ গর্জে উঠতে শুরু করল নিমিষেই। গলা শুকিয়ে কাঠ। ফাঁকা ঢোক গিল সে। চক্ষুদয় পিটপিট করে বলল, শুভ জন্মদিন। 26 পেরিয়ে 27 হলো। একটু বড় হলেন, একটু বুড়ো হলেন। সাফারাত এক ভ্রু উঁচিয়ে বলল,
সারাদিন উইশ করলেন না, এখন করলেন। জন্মদিন যখন শেষ হওয়ার পথে, শেষ হয়নি। রাত 12টা অবধি সময় থাকে। আপনি এত বছরেও আমার জন্ম তারিখটা ভুলেননি। কিন্তু আপনার জন্মদিনটা যে কবে? আকাশে চন্দ্রিমা উপস্থিত হয়েছে নিজের অপার সৌন্দর্য নিয়ে। তাহার রূপে আলোকিত পুরো ছাদ। প্রদীপের আলোয় জ্বলজ্বল ছাদে চৈত্রিকার পুরো মুখশ্রী হলদে দেখাচ্ছে। ঢের অভিমান চেহারায়। সাফারাত ভুলে গেল ওর জন্ম তারিখ। এই ভালোবাসা কয়েক বছরের দূরত্বেই বিচ্ছেদে ভুলে গেল। বয়স 26 হোক, মনটা প্রিয় মানুষের সান্নিধ্যে সেই কিশোরী জীবনের মতো হয়ে গেল। অভিমানহত হয়ে সাফারাতের কাছ থেকে সরে যেতে নিলে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল সাফারাত। শাড়ি গলিয়ে উন্মুক্ত পেটে হাত রেখে নেশাক্ত কণ্ঠে বলে উঠল, আপনি সুন্দর চৈত্র মাস। ভীষণ সুন্দর। আম্মু আজ আপনাকে তার শাড়িতে দেখলে বিস্মিত হতো। বলতো, এই মেয়েটা তো অপ্সরী। কে বলবে এই মেয়েটা শুধু আমার 30 দিনের ছোট। আপনি তো সদ্য ফোটা পদ্ম। সাফারাতের ঘোর লাগা কণ্ঠস্বর মোলায়েম সারাগা দেহপিঞ্জর কাঁপিয়ে তুলল। শ্বাস ভারী হয়ে এলো চৈত্রিকার। চুলগুলো একপাশে রেখে সাফারাত কানের পিঠে উষ্ণ ছোঁয়া এঁকে দিল। দীর্ঘ একটা শ্বাস টেনে নিল নিজের অভ্যন্তরে। প্রশ্ন করল, জারবেরা কোথায় পেলেন? চৈত্রিকা তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না। রয় সয় বলল, আনিয়েছি বাজার থেকে। আপনি বিয়ের পর থেকে আমায় দিচ্ছেন না। সাফারাত সুপ্ত হেসে বলে উঠল, চালাক হয়ে গেলেন চৈত্র। অবশ্য আপনি চালাক, তবে বকা শুধু আমার কাছেই। কথাটা বলেই সাফারাত পাজাকোলা করে চৈত্রিকাকে নিয়ে দোলনায় বসে পড়ল। ফর্সা ঘাড়ে থুতুনি ঠেকিয়ে বলে উঠল, জারবেরার মাধ্যমে ভালোবাসাটা মিস করছেন। চৈত্রিকা নিমিষেই উত্তর দিল, খুব। এত প্রিয় হয়ে গেল ফুলগুলো। উহু, শুধুমাত্র ভালোবাসার মাধ্যমটা। সাফারাত ঘাড়ে মুখ ডুবিয়ে দিতেই চৈত্রিকা তার পেটে চাপ প্রয়োগ করা হাত দুটো খামচে ধরে। শ্রবণ হয় গাঢ় স্বরের একটা অদ্ভুত ভয়ঙ্কর একটা প্রশ্ন, আপনার প্রথম ভালো লাগা কে চৈত্র? প্রথম ভালো লাগা, জীবনের প্রথম ভালো লাগা কজন মনে রাখে? বয়স বাড়ার সাথে সাথে ভালো লাগা, পছন্দের পরিবর্তন ঘটে, বদল হয়। বিভিন্ন ক্ষেত্রে চৈত্রিকার এটা হলেও একজন ব্যক্তির ক্ষেত্রে সেটা হয়নি। সাবলীল কণ্ঠে প্রত্যুত্তর করে, আমার প্রথম ভালো লাগা, প্রথম ভালোবাসা আপনি সাফারাত। ভালোবাসি আমি আপনাকে। খুব ভালোবাসি। কিশোরী জীবনের সেই প্রথম দেখায় আপনাকে দেখে আমার হৃদস্পন্দন থমকে যায়। শুধু দেরি হয়ে যায় ভালোবাসাটা বুঝতে, অনুভব করতে। অকপটে স্বীকার করে চৈত্রিকা নিজেই হতভম্ব। আজ সে লজ্জা পেল না। সাফারাতের লঘু স্বর শুনতে পায়। হৃদয় নিংড়ানো স্বর। কয়েক মাস আগে যখন জার্মানি থেকে ফিরে আপনার খুঁজে সিলেট গিয়ে না পেয়ে ব্যর্থ হয়ে ঢাকাতে চলে আসি, তারপর একদিন জ্যামে আটকা পড়ি। গাড়িতে বসে বাহিরে তাকিয়েছিলাম। তখনই চোখে পড়ে একটা সুতি 3 পিস পরিহিতা মেয়ে মাথায় ঘোমটা টেনে ফুটপাত ধরে হেঁটে আসছে। চৈত্র মাসের গরমে অবস্থা নাজেহাল মেয়েটার। কপাল থেকে ঘাম বেয়ে পড়ছে। ছোট্ট একটা ফুল বিক্রেতা শিশু এক বালতি জারবেরা নিয়ে মেয়েটার পথ আটকে দাঁড়ায়। মেয়েটা হাসি মুখে একটা জারবেরা হাতে তুলে নেয়। সাথে সাথে একটা ছবি তুলে রাখি আমি মেয়েটার। কারণ 8 বছর আগের যেই কিশোরী চৈত্রকে খুঁজতে আমি সিলেট গিয়েছিলাম সে আমার চোখের সামনে, যাকে চিনতে আমার এক মুহূর্তও লাগলো না। পার্থক্য সময়ের সাথে মেয়েটার চেহারার পরিবর্তন হয়েছে একটুখানি। আগের চেয়েও দ্বিগুণ মায়াবিনী, সুন্দর হয়ে উঠেছে। কিছু সেকেন্ড পর সুন্দর সেই চৈত্র নামের মেয়েটা ছোট শিশুটার বালতিতে ফুলটা রেখে গালে হাত বুলিয়ে চলে যায়। সেদিন হতে জারবেরা আমার পছন্দের তালিকায় জায়গা করে নিল। হয়ে উঠল আমার প্রেম নিবেদনের মাধ্যম। চৈত্রিকা চমকিত নয়নে তাকালো সাফারাতের মুখের দিক। সাফারাত তখন মাদকতাম দৃষ্টি মেলে চিকন অধরের দিকে চেয়ে বলল, আপনি আমাকে জন্মদিনের গিফট দিবেন না চৈত্র? আমি কিন্তু অগ্রিম গিফট দিয়েছি আপনাকে, যেটা এই মুহূর্তে আপনার পেটে অবস্থান করছে। আর 8 মাস পরেই এক ফালি সুখ নিয়ে হাজির হবে। বন্ধুত্বের কোনো সুবিধা পেলাম না। সব নিজেই জোর করে আদায় করতে হয়। অস্থির আমাকেই হতে হয়। চৈত্রিকা লজ্জা পেল। দক্ষিণা শীতল হাওয়ায় নিভে গেল সবকটা বাতি, শুধু ছাদের মাঝে থাকা একটা প্রদীপ বাদে। তাও বাতিটার আগুন নিভু নিভু। চাঁদ মুখ লুকিয়েছে। জ্যোৎস্না বিলীন করছে না আর।
সাফারাতের চোখে হাত চেপে ধরল চৈত্রিকা। সাফারাত বাধা দিল না, কোমর জড়িয়ে কাছে টেনে নিয়ে বলে উঠল, রেডি ম্যাম। চৈত্রিকা নিজের ওষ্ঠযুগল এগিয়ে আনল সম্মুখের মানুষটার ঠোঁটের কাছাকাছি, অতি নিকটস্থে। বুকটা দুরুদুরু করছে, অস্বাভাবিক শরীরের কার্যকলাপ। শিরায় উপশিরায়, রন্ধ্রে রন্ধ্রে শিহরণ বয়ে যাচ্ছে। ঠোঁট দুটোতে নিজের ওষ্ঠাধর আলতো ছোঁয়াতেই সারা দেহ কা বজ্রপাতের ন্যায় কেঁপে উঠল। চোখ বুজে মিশিয়ে দিল দু অধর। সাফারাত তা সাদরে আঁকড়ে ধরল। পরম সুখের নেশায় মত্ত, মাতাল হলো যেন দুজনে, দুটো হৃৎপিণ্ড। 4 মাসের অন্তঃসত্ত্বা চৈত্রিকা বেলকনির রেলিংয়ে এক হাত চেপে দাঁড়িয়ে আছে। বাড়ির বর্ষর রাজকীয় গেট দিয়ে প্রবেশ করছে লাশবাহী গাড়িটা। অদ্ভুত ব্যাপার হলো বাড়িতে একজন সদস্যের লাশ আসছে অথচ কান্নার রোল পড়েনি। কারো ক্রন্দন চিৎকার আসছে না চৈত্রিকার কর্ণধারে। চৈত্রিকা ধীরে ধীরে নিচে নেমে এলো। বিদায়ের সব আয়োজন হয়ে গেছে। কাফনের কাপড়ও রেডি। মৌসুমীর চোখ দুটো ফোলা। চৈত্রিকাকে দেখে জড়িয়ে ধরে কাঁদল সে। আবেগে নাকি ভুলে বস্তির মেয়েটাকে জড়িয়ে ধরল। চৈত্রিকার হাসি পাচ্ছে ভীষণ। মৃত্যু মানুষটার শাস্তির অবসান ঘটিয়ে দিল। শাস্তিটা আরেকটু দীর্ঘ হতে পারল না। বাতাবি লেবু গাছের ফাঁক দিয়ে কচি রাঙা রৌদ্র আসছে। বাগানের একপাশে শেষ আয়োজন চলছে সুফিয়া বেগমের। সকালে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করলে উনাকে হাসপাতালে নেওয়া হয়। ফিনাইলের উদ্ভট গন্ধে মাখা 4 দেয়ালের মাঝে তিনি নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিরতরে হারিয়ে যান খ্যাতি হতে। মেদিনীর মহমা তো তখনই ত্যাগ করেছেন যখন দিনের পর দিন, মাসের পর মাস পচে পচে মরণ যন্ত্রণা ভোগ করেছেন বিছানায় কাতরে। সেই সময়টাতে বিশ্রী গন্ধে কেউ উনার রুমে পা রাখত না। এমনকি মিনা পর্যন্ত না। রাখত শুধু একটা মানুষ। চৈত্রিকা অবাক হতো সাফারাতকে দেখে, কতই না নির্দ্বিধায় লোকটা সুফিয়া বেগমের ঘরে যেত। চৈত্রিকাও যেত, তবে শেষ দিকে যাওয়া হতো না আর। গেলেই গোড়গড় করে বমি করে দিত। সুফিয়া বেগমের লাশ আনার পর চৈত্রিকা একটা বারো সাফারাতকে দেখতে পায়নি। এমনকি বাড়িতেই আসেনি। হসপিটালে থাকতে ফোন করে শুধু এতটুকুই জানায়, সুফিয়া আহমাদ আর নেই। চৈত্রিকার উনার মৃত্যুর কথা শুনে চমকেনি, বরং সেই মুহূর্তে স্তব্ধতায়, বিমূর্তায় বাকহারা হয়ে পড়ে পুরুষালী গম্ভীর স্বরে সুফিয়া আহমাদ নামটা কর্ণকুহরে পৌঁছাতেই। যাকে কখনো দাদি বাদে অন্য নামে ডাকতে শুনেনি, দাদির সাথে খারাপ ব্যবহার করতে দেখেনি, সেই মানুষটাই উনার নাম উচ্চারণ করেছিল। কিছু একটা ছিল সাফারাতের কণ্ঠে। বিয়োগের ছাপ, কষ্ট ছিল না। একদম সাবলীল, স্বাভাবিক, ঠান্ডা ছিল কণ্ঠটা। চৈত্রিকা ফোন হাতে নিল। সাফারাত কোথায় জানতে হবে ওর। আজ বড্ড রহস্যময়ী লাগছে সাফারাতকে। চৈত্রিকার মনে হচ্ছে সে কিছু একটা মিস করছে। কিছু একটা তার আড়ালে রয়ে গেছে। সাফারাত। সাফারাতকে আরেকটু বুঝার বাকি রইল কি? দ্রুত ডায়াল করল সাফারাতের নাম্বারে। অপর পাশের মানুষটা সঙ্গে সঙ্গে কলটা রিসিভ করল। গম্ভীর স্বরে বলল, চিন্তা করবেন না চৈত্র। চিন্তা করলে আমাদের সন্তানের ক্ষতি হবে। আমি আসছি। চৈত্রিকার কণ্ঠে বিস্ময়, প্রবল উত্তেজনা। কোথায় আপনি? সাফারাত আশেপাশে তাকালো। তৎপরে চাইল মায়ের কবরটার দিক। উত্তপ্ত, সুদীর্ঘ নিঃশ্বাস উন্মুক্ত অন্তরিক্ষের তলে বিসর্জন দিয়ে বলে উঠল, আম্মুকে জানাতে এলাম বহু বছর পর তার অপরাধীর পতন ঘটেছে। আসছি। কল সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল তৎক্ষণাৎ। চৈত্রিকা বর্ষর ঝটকা খেল। ফোন হাতে পিছিয়ে গেল কয়েক পা। তার সজাগ মস্তিষ্ক নানাবিধ কল্পনায় ব্যস্ত। মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, সাফারাত। সাফারাত জানে। নাকি আমার বুঝার ভুল? এ কেমন রহস্য? বাড়ির প্রবেশদ্বার হতে কারো গলার আওয়াজ কর্ণে আসছে। উচ্চ চিৎকার, চেঁচামেচির তীক্ষ্ণ শব্দ। মৌসুমী দৌড়ে গেলেন সেদিকে। ধীর পায়ে চৈত্রিকাও গেল। তবদা খেল না সে। এটাই যেন স্বাভাবিক। মায়ের মৃত্যুতে ছেলের আগমন স্বাভাবিক নয় কি? মাথার সমস্ত চুল সাদা, মাঝে এক দুটো কালো চুল পাহাড়ের ন্যায় উঁচু হয়ে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে সবাইকে। হয়তো বুঝাতে চাইছে নির্দয়হীন, নিকৃষ্ট মানুষটা এখনো পুরোপুরি বুড়ো হয়নি। দারোয়ানের উপর তীব্র রাগ ঝাড়ছে নাদবয়স্ক লোকটা। কেন উনাকে ঢুকতে দেওয়া হচ্ছে না? দারোয়ান বারবার একই বুলি আওড়াচ্ছেন, স্যারের আদেশ অমান্য করতে পারবো না আমরা। আপনি ঢুকতে পারবেন না।
বাক্য দুটো যেন দারোয়ান চাচার মুখস্থ। কি সুন্দর করে আওড়াচ্ছেন, কোনো হোকচোকানো কিংবা আমতা আমতা ভাব নেই। খুবই তুখোড় প্রত্যেকটা শব্দমালা। মৌসুমীকে দেখে ফারুক আহমাদ হাঁক ছাড়লেন। এগিয়েও গেলেন মৌসুমী। জেদ দেখিয়ে বললেন, গেট খুলো, ঢুকতে দাও ভাইকে। দারোয়ান আন্তঃস্বরে জানালেন সাফারাতের অর্ডার ছাড়া পারবেন না। চৈত্রিকা ধীমে গতিতে হেঁটে এসে আরেকটু গলা বাড়িয়ে দেখতেই চোখে পড়ল একটা 10 অথবা 11 বছরের ছেলে বাচ্চা দাঁড়িয়ে আছে একটা সুন্দর চৈত্রিকার মার বয়সী মহিলার সাথে। মহিলার চুলগুলো ঈষৎ লালচে কালার। ফারুক আহমাদের সাথে এসেছেন তারা বুঝতে বাকি নেই চৈত্রিকার। ছোট্ট ছেলেটা মাম্মা বলে ডেকে উঠল মহিলাটাকে। নিমিষেই চৈত্রিকার বিস্ময় আকাশ ছুঁয়ে ফেলল। ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করল ফারুকের দিক। যেই লোক সাফারাতের মাকে বয়স করে বাচ্চা নেওয়ার কারণে দিনরাত অবজ্ঞা করেছে, মারধর করেছে, সেই লোকের একটা 10 বছরের বাচ্চা আছে। আর সিয়ার মৃত্যুর 9 বছরও হয়নি, তাহলে এই বাচ্চাটা মানে ফারুকের দ্বিতীয় বিয়ের পূর্বেই এই বাচ্চাটা হয়েছে। ছি, একটা মানুষ এত জঘন্য হতে পারে। চৈত্রিকা যেন নিজের শাশুড়ির কষ্টটা অনুভব করতে পারছে। দিনকে দিন কতটা ধোঁকা পেয়েছিলেন সেই নারী। হয়তো জানতেন স্বামী পরকীয়ায় জড়িয়ে অবৈধ বাচ্চার বাপও হতে যাচ্ছেন, যা তিনি কাউকে জানাননি। হয়তো লজ্জায় কিংবা অতীব কষ্টে। মৌসুমীর কর্কশ কণ্ঠে চৈত্রিকা সম্বিত ফিরে পায়। তিনি দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, এই মেয়ে, তুমি বললে নিশ্চয়ই ঢুকতে দিবে। বাড়ি তো এখন তোমার। সব লুটে নিয়েছ ছেলেটাকে মায়া জাদু করে। এখন দারোয়ানকে বলো ভাইভাবিকে ঢুকতে দিতে। গিরগিটি। হ্যাঁ, মৌসুমীর জন্য এই শব্দটা শব্দভাণ্ডার থেকে খুঁজে বের করল চৈত্রিকা। ক্ষণে ক্ষণে বর্ণ পাল্টায় এই মহিলা। চৈত্রিকা মুখ লুকিয়ে তাচ্ছিল্য হাসল। ফারুক আহমাদ, উনার ওয়াইফ এবং মরা বাড়িতে আসা কয়েকজন মানুষের তীক্ষ্ণ দৃষ্টি ওর দিকে। মুহূর্তেই নিজের নরম কোমল মন লুকিয়ে শক্ত রূপ ধারণ করল চৈত্রিকা। ছোট্ট নিঃশ্বাস ফেলে কঠোর কণ্ঠে বলে উঠল, যেই লোক নিজের প্রথম স্ত্রীর, নিজের অংশ, সন্তানের আগুনে পুড়ে যাওয়ার খবর শুনে মরার খবর শোনার অপেক্ষা করে, তার মতো নিকৃষ্ট মানবের অপবিত্র পদধূলি পড়তে দিব না আমি এই বাড়ির ভিটেতে। এটা আমার সিয়ামার গড়া রাজ্য। কলঙ্ক মুক্ত প্রত্যেকটা দেয়াল। চৈত্রিকার মুখের আদল বদলে গেছে। ফর্সা বদন রক্তিম হয়ে উঠেছে। মৌসুমী, ফারুক নিস্তব্ধ। সবার দুঠোঁট আলগা হয়েছে বেশ। তন্মধ্যে গেটের কাছে একটা গাড়ি আসতেই দারোয়ান দৌড়ে গেট খুলে দেয়। সোজা গ্যারেজে না গিয়ে গাড়িটা চৈত্রিকার কাছ ঘেঁষে থেমে যায়। দরজা খুলে বেরিয়ে আসে সাফারাত। আর চোখে এক নজর তাকায় গেটের দিক। চোয়াল শক্ত হয়ে আসে তার। কপালের শিরাগুলো দপ দপ করে উঠে। রাগ নিবারণের নিমিত্তে অভ্যাসবশত শক্তপোক্ত পেশিবহুল হাতখানা মুঠো হয়। মুষ্টিবদ্ধ হয় 5 আঙ্গুল। ধূসর রঙা দুচোখ তীব্রদাহে জ্বালা করে উঠল। ঘাড় বাঁকিয়ে কাঠ কাঠ গলায় দারোয়ানের উদ্দেশ্যে বলল সাফারাত, গেট লাগান। দারোয়ান গেট লাগিয়ে দিল ফারুকের মুখের উপর। ফারুক ডাকলেন সাফারাতের নাম ধরে, কিন্তু তা সাফারাতের শ্রবণগ্রন্থিতে পৌঁছালো কিনা সন্দেহাতীত। কেননা চৈত্রিকার হাত আঁকড়ে ধরে বড় বড় পা ফেলে অতিক্রম করে ফেলেছে অনেকখানি রাস্তা। চৈত্রিকা নীরবে, নিশ্চুপে বাধ্য মেয়ের মতন স্বামীর পাশে হেঁটে চলেছে। কানাঘুষা, ফিসফিস শুরু হয়ে যায় চারদিকে। লোকমুখে ঢের নিন্দার বাহার চলছে। চৈত্রিকা মেয়েটাই হয়তো স্বামীকে উস্কে দিয়েছে, নয়তো আপন বাপকে কেন বাড়িতে ঢুকতে দিচ্ছে না, এত খারাপ ছেলে যে কিনা বাপকে মায়ের লাশ দেখতে দিচ্ছে না, আরো কত কি। চৈত্রিকা শুনল, বিনিময়ে হাসল। সমাজের মানুষ সত্যের গভীরতা জানে। জানে সাফারাতের উপর হওয়া অত্যাচার জুলুমের কথা। একজন গর্ভবতী নারীর নৃশংসভাবে আগুনে পুড়ে মরবার ঘটনা মনে সজীব রেখেছে। নাকি এটা জানে সেই নারীর মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, বরঞ্চ কারো উদ্দেশ্য হাসিলের শিকার হয়ে খুন হয়েছে। সুফিয়া বেগমের দাফন কার্য সম্পন্ন হয়েছে বিকেলের দিকে আসরের নামাজের পরপরই। সাফারাত সর্বশেষে এক মুঠো ভিজে মাটি কবরের উপর দিয়ে সরে এলো। বেরিয়ে এলো কবরস্থান ছেড়ে। তার পা জোড়া আর থামল না, একটা বারো পিছু ঘুরে তাকালো না মাটিতে সমাহিত সুফিয়া বেগমের কবরটার দিকে। সদ্য দেওয়া মাটি ভিজে গিয়েছে তুমুল বর্ষণে। সাফারাতের সাদা পাঞ্জাবি বড় বড় বৃষ্টির ফোঁটায় ভিজে সুঠাম দেহে লেগে আছে।
দিহান গাড়ির কাছে দাঁড়িয়ে ভিজছে। জুবুথুবু অবস্থা তার। হিমেল হাওয়া বইছে। গা কাটা কাটা দিয়ে উঠছে। সাফারাতকে একান্ত সময় কাটাতে দিয়ে অপেক্ষা করছিল সে। সাফারাত এসে তার পাশে দাঁড়াতেই বলে উঠল, এখন চৈত্রিকাকে সবটা জানাবি তো? জানানোর সময় হয়ে গিয়েছে। অর্ধাঙ্গিনী হিসেবে সবটা জানার অধিকার আছে উনার। দিহান থতমত খেয়ে গেল। চোখ দুটো বৃহৎ আকৃতির করে জিজ্ঞেস করল, আপনি? তুই চৈত্রকে এখনো আপনি বলে সম্বোধন করিস, তাও নিজের বেস্ট ফ্রেন্ডকে? সাফারাত মুখ উঁচিয়ে আকাশের দিকে তাকালো। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকতে পারল কেবল। কারণ বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা তেছড়াভাবে চোখের কোলে এসে পড়তে আরম্ভ করে। সাফারাত আবারও অম্বর পানে মুখ উঁচিয়ে ধরে। তবে এবার নেত্রদয় বুঝে রাখে। অধর কার্নিশ ক্ষীণ বাঁকিয়ে বলে, আপনি সম্বোধনটা বেশ প্রিয়। এই সম্বোধনে সুখ পাই। আপনি বলে সম্বোধন করা সেই নারীতে রয়েছে সুখ। আমার চৈত্র মাসের মাঝে অসীম সুখ খুঁজে পাই আমি। দিহান হাসল। বলল, তোর সুখের সমাপ্তি না হোক। চৈত্রিকা থম মেরে বসে আছে সোফায়। ফাহমিদা মেয়েকে বারবার বুঝাচ্ছেন। হুট করে কি হলো চৈত্রিকার তিনি বুঝতে পারছেন না। মৌসুমী চাচি নিজ নিজ রুমে। মিমের শাশুড়ির শরীরটা খারাপ বলে সে চলে গিয়েছে সুফিয়া বেগমের লাশ নিয়ে যাওয়ার পরপর। ফারুককে এই বাড়িতে প্রবেশ করতে না দিলেও জানাজার সময় ছেলে হিসেবে উনাকে চুপি চুপি দেখানো হয় শেষবার মায়ের মুখটা। সবই চলছে সময়ের নিয়মে। কিন্তু চৈত্রিকার হঠাৎ এহেন মৌনতা ফাহমিদার ভয় করছে। এক দৃষ্টে চেয়ে আছে মেয়েটা মেচের দিক। ফাহমিদা সাফারাতকে ফোন করে জানায়। সদর দরজা পার করে ছুটে আসে সাফারাত। চৈত্রিকার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে ভিজা শরীরে। অধৈর্য স্বরে বলে উঠল, কি হয়েছে চৈত্র? চুপ করে আছেন কেন আপনি? চৈত্রিকা দৃষ্টি তুলে সাফারাতের দিকে নিক্ষেপ করল। জাগতিক সকল বাস্তবতা দিক বিদিক ভুলে হামলে পড়ল সাফারাতের বুকে। আকস্মাৎ কাণ্ডে সাফারাত পড়ে যেতে নিয়ে এক হাত মেঝেতে সাপোর্ট হিসেবে রাখে। সামলে নেয় নিজেকে। অন্য হাতে শক্ত করে চৈত্রিকার পিঠ আঁকড়ে ধরে আবদ্ধ করে নিজের মাঝে মোলায়েম দেহখানি। ফাহমিদা চলে গেলেন। মেয়ের যে এখন প্রয়োজন তার প্রিয় মানুষটার। চৈত্রিকার ফুপানোর শব্দ শোনা গেল না। নতুন করে সাফারাতের পাঞ্জাবি অশ্রুজলে ভিজল না। স্রেফ চুপটি মেরে বুকে পড়ে রইল মেয়েটা। সাফারাত গাঢ় স্বরে ডাকল, চৈত্র। এক ডাকেই মাথা তুলে আঁখি দুটি নিবন্ধ করল সাফারাতের মুখের দিকে চৈত্রিকা। স্থির দৃষ্টি। হাতের ইনজেকশন সিরিঞ্জটা দেখিয়ে জিজ্ঞেস করে, আপনি জানতেন দাদি মার খুনি? সাফারাত চমকালো না। দুর্বোধ্য হাসল। নিরলস ভঙ্গিতে জবাব দিল, জানতাম। শুধু সুফিয়া বেগম নয়, আরও একজন আছে মায়ের খুনি যার নামটা আপনার কল্পনার বাহিরে। চৈত্রিকার হৃদস্পন্দন থমকে গেল ক্ষীণ সময়ের জন্য। তার জানার খাতায় শুধু অপরাধী দাদি, তাহলে আরেকজন কে সে? একটা মানুষকে মারার পিছনে এতজনের হাত। মাতৃভূমি ছেড়ে পাড়ি জমাতে হচ্ছে আজ সুদূর জার্মানিতে। 4টে লাগেজ এনে বাহিরে নিয়ে গেল সার্ভেন্টরা। চৈত্রিকা আস্তে আস্তে নিচে নেমে এলো। ধীরস্থির চোখ বুলালো বাড়িটার চারদিকে। আনাচে কানাচেতে দেয়ালে নিজের গভীর দৃষ্টি নিক্ষেপ করল। বাড়িতে হইচই নেই। আছে কেবল নিস্তব্ধ নীরবতা। এ যেন পরিণত হয়েছে এক মৃত বাড়িতে। সুফিয়া বেগমের মৃত্যুর প্রায় একটা মাস ফুরিয়ে এসেছে। বদলে গেছে সবকিছু। এক একটা সেকেন্ড ছিল পরিবর্তনের। উন্মোচিত হয়েছে অনেক অপ্রকাশিত সত্য, যা শুধু সীমাবদ্ধ চৈত্রিকা অবধি। মিনা কাদো কাদো মুখে দৌড়ে এলো। একপাশে দাঁড়িয়ে ছিল মেয়েটা। চৈত্রিকা হাত বাড়াতেই আহ্লাদে কেঁদে উঠল ও। জড়িয়ে ধরে বলল, একেবারে চলে যাইতেছেন ভাবি? আর আইবেন না। এত বড় বাড়িতে কেমনে থাকমু একা একা? মাও মইরা গেল। শাস্তি পাইল নিজের পাপ কর্মের। চাচিও পাগল হইয়া গেছে। চাচা জেলে। একেবারে যাচ্ছি কে বলল? আপাতত এমনি যাচ্ছি। হয়তো আবারও ফিরে আসব। চাচিকে নিয়ে এসেছেন উনারা। আর মৌসুমী ফুপি, জেরিন ওরা এসেছে। কাউকে দেখছি না যে। চাচিরে ফুপু প্রিয়ন্তী আফার রুমে লইয়া গেছে। মাইয়াডা তো কথা কই না। যদি শেষ বেলা আমার লগে কথা কইয়া দেশ ছাড়ে আর কি। এ বয়সে কি হইল আফার লগে? বাবা মার পাপ কর্ম সন্তানের উপর দিয়া গেল। একটা গেল মইরা। আরেকটা ধর্ষণ হইল। চৈত্রিকার সারা মুখশ্রী মলিন বিবর্ণ হয়ে এলো।
এমনিতেই যার জীবনে বসন্ত এলেও রং ছুঁয়ে দিতে পারে না, গায়ে আবির মাখিয়ে দিয়ে যেতে হয় অক্ষম, তার জন্য বিবর্ণতাই শ্রেয়। বাবা মার অপকর্মের ফল কিনা জানে না চৈত্রিকা, তবে খুবই অন্যায় হয়েছে প্রিয়ন্তীর সাথে। কারণ মেয়েটা সদ্য ফোটা কোমল, নিষ্পাপ একটা গোলাপ ছিল। মিনাকে ছেড়ে দিয়ে গুটি গুটি পায়ে প্রিয়ন্তীর রুমের সামনে আসলো। দরজায় করাঘাত করতেই ভিতর থেকে আওয়াজ এলো, কে? মৌসুমীর গলা শুনে চৈত্রিকা ছোট্ট করে জবাব দিল, আমি ফুপি। মৌসুমী দরজার এক পার্ট মেলে দিলেন। চৈত্রিকা ঘরে ঢুকেই দেখে প্রিয়ন্তী রেডি হয়ে জানালার কাছ ঘেঁষে দাঁড়িয়ে আছে। অপরদিকে ওর মা মেঝেতে বসে আঙ্গুল গুনছে, বিড়বিড় করছে। এগুলো এখন উনার নিত্যকার অভ্যেস। চৈত্রিকা সেদিকে হতে দৃষ্টি সরিয়ে প্রিয়ন্তীর পাশে গিয়ে দাঁড়ালো। ডাকলো ক্ষীণ স্বরে, প্রিয়ন্তী। প্রিয়ন্তী ফিরে তাকালো। ছোট্ট চঞ্চল মেয়েটা আজ নিস্তেজ। চোখের নিচে কাজল লেপ্টে আছে। এই কাজল ধুয়ে ফেললে উঠবে না। কবে উঠবে তাও জানা নেই। ভয়াবহ সেই দিনের পর হতে প্রতি রাতে নির্ঘুমের ফলস্বরূপ এই কাজল চোখের নিম্ন অংশের অনেকখানি জায়গা দখল করেছে। হালকা গোলাপি রঙের একটা হিজাব বেঁধেছে মেয়েটা। মিষ্টি লাগছে বেশ। গলার কাছে অজস্র দাগগুলো লুকায়িত হয়েছে। আলতো হাতে প্রিয়ন্তীর এক হাত আঁকড়ে ধরল চৈত্রিকা। রিনঝিনে কণ্ঠ জিজ্ঞেস করল, তোমার মায়ের সাথে কথা বলেছ? প্রিয়ন্তী মৌন মুখে রইল। ঘাড় নাড়ালো। চৈত্রিকা মৃদু হেসে বলল, ঠিক আছে। কথা শেষ করে নিচে আসো। ফ্লাইটের সময় হয়ে যাবে। ভাইয়া, উনি অফিসের কাজগুলো গুছিয়ে আসছেন। রাস্তায় আছেন। আচ্ছা। চৈত্রিকা নিজের রুমে ঢুকল। বিছানায় বসে নত মস্তকে সূক্ষ্ম নিঃশ্বাস ছাড়ল। মস্তিষ্কে চাপ প্রয়োগ করে একটা বার স্মরণ করে নিল বিগত একটা মাসের দিনগুলো। ঘটে যাওয়া এক একটা ঘটনা। দাদির মৃত্যুর 15 দিনের মাথায় চাচা অবৈধ ব্যবসার কারণে গ্রেফতার হন। সিয়াকে মারার পিছনে উনার কোনো হাত নেই। কিন্তু তিনিও পৃথক দুজনে মিলে অবৈধ মাদকদ্রব্যের বিজনেস করতেন, যার কারণে উনাকে পুলিশ ধরে নিয়ে যায়। এতে অবশ্য সাফারাতের হাত আছে। বহুদিন ধরে চাচার কর্ম সম্মুখে আনার চেষ্টা করছিল সে অধিহান। পরিবারের ঝামেলায় সবাই এতটাই মগ্ন ছিল প্রিয়ন্তীর চলাচলের বিষয়টা নিয়ে মাথা ঘামায়নি কেউ। প্রিয়ন্তী খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে যায়। যার ফলে জীবনের রং বিলীন হয়ে যায় পঞ্চদশেই। গোলাপের সকল পাপড়ি ঝরে পড়ে মৃত্তিকায়। গ্যাং রিপোর্ট হয় মেয়েটা। সেই সকালে বেরিয়ে সন্ধ্যা নেমে আসে, তবুও প্রিয়ন্তী বাড়ি ফিরেনি। তখনই সর্বপ্রথম টনক নড়ে সাফারাতের। উন্মাদ উদ্ভ্রান্ত ছুটে যায় স্কুলে, কিন্তু সেখানেও গিয়ে দেখে স্কুল বন্ধ। সিকিউরিটিকে জিজ্ঞেস করলে জানায় স্কুল সেই দুপুরেই ছুটি হয়ে গিয়েছে। পুরো শহর তন্ন তন্ন করে খুঁজে শেষ পর্যন্ত বিধ্বস্ত, বস্ত্রহীন অবস্থায় মিলে প্রিয়ন্তীকে এক পরিত্যক্ত, জনপূর্ণহীন স্থানে। প্রিয়ন্তীর তখন শ্বাস চলছিল অল্প স্বল্প। সাফারাত সেদিনও কাঁদেনি। চাচি নিজের ছেলেমেয়ে, স্বামীর পরিণতি, পরিবারের বিচ্ছিন্নতা সইতে না পেরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ভারসাম্য হারিয়ে ফেলেন। উনাকে বাড়িতে রাখা হয় না। ট্রিটমেন্টের জন্য মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। চৈত্রিকা অবাক হয় সাফারাতকে দেখে, যেই মানুষগুলো ওকে ধুর ধুর করে তাড়িয়ে দিয়েছে তাদেরই ট্রিটমেন্ট করাচ্ছে। মায়ের এক আদেশে, চাওয়ায় এত গুরুত্ব। রুমে কারো পায়ের শব্দে চৈত্রিকার সকল ভাবনা দূর হয়ে গেল। কল্পনার, চিন্তার সুতোতে টান পড়ল। সাফারাত গায়ের জ্যাকেট খুলে এক নজর তাকালো চৈত্রিকার দিকে। চৈত্রিকা তীক্ষ্ণ দৃষ্টি অবলোকন করে উঠে আসতে নিলে সাফারাত গম্ভীর স্বরে বলে উঠল, আপনি বসুন চৈত্র। আমি আমার কাপড় বের করে নিব। প্রিয়ন্তী রেডি? হুম। আপনার জন্য আমি লেবুর শরবত নিয়ে আসছি। বাহিরে গরম ছিল আজ। একটু পরেই আবারও জার্নি করতে হবে। সাফারাত হাতের তোয়ালে রেখে চৈত্রিকার সামনে এসে হাঁটু গেড়ে বসল। গরমে ঘাম ঝরছে ললাট বেয়ে। চৈত্রিকার দুহাতের ভাঁজে চুমু খেল। গাঢ়, গভীর ছিল উষ্ণ ওষ্ঠদয়ের ছোঁয়া। দৈবাত কণ্ঠে প্রশ্ন করে, আপনি আমাকে খুনি মানেন? ভড়কে গেল চৈত্রিকা। হকচকালো তৎক্ষণাৎ। বক্ষস্থল কেঁপে উঠল। মাথা দুলিয়ে ব্যগ্র কণ্ঠে বলে উঠল, না। আমি আপনার উপর সেদিন সন্দেহ করিনি। আপনার জায়গায় থাকলে আমি এর চেয়েও কঠিন হতাম। আরও কঠোর শাস্তি দিতাম। আগুনে পুড়িয়ে মারতাম। যেমন করে পুড়েছিল সিয়াম আর দেহটা।
সাফারাত তুখোর দৃষ্টি জ্ঞাপন করল চৈত্রিকার চেহারার দিকে। দুই কপল ফুলে আছে। চিকনচাকন গড়নের মেয়েটার অন্তঃসত্ত্বা অবস্থায় শরীরের পরিবর্তন হয়েছে। মোটা হয়েছে একটুখানি। গালে লালের আস্তরণ। সাফারাত সরব করে বলে উঠল, এত উত্তেজিত হবেন না। রক্তিম রূপে আপনাকে দারুণ লাগে চৈত্র মাস। তবে আমি যে চাই আমার সন্তান গম্ভীর হোক, শান্ত হোক। তাই আপনার রক্তিম হওয়া বারণ। চৈত্রিকা বিস্ময়কর দৃষ্টি নিক্ষেপ করল। আরও একটা সাফারাত। না, না, এরকম গম্ভীর মানুষ আর সহ্য করতে পারবে না ও। এবার একটা চঞ্চল মানুষ আসুক। ওর বাচ্চাটা অস্থির, চঞ্চল স্বভাবের যেন হয়। জার্মানির রাজধানী বার্লিন। বৃহত্তম একটা নগরী। হাজারো রোমান ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের মাঝে দাঁড়িয়ে আছে চৈত্রিকা ও প্রিয়ন্তী। এয়ারপোর্টে মানুষের সমাগম অত্যাধিক। তবে সবই দুজন থেকে ভিন্ন। তাদের চেহারার গঠন, গায়ের রং, ড্রেসআপ, ধর্ম, ভাষা সবকিছুই ভিন্ন। তবে অচেনা এ দেশে চৈত্রিকার চেনা মানুষ বলতে এই মুহূর্তেই শুধু সাফারাত ও প্রিয়ন্তী। এয়ারপোর্টের বাহিরে দাঁড়িয়ে আছে দুজন। সাফারাত এই শহরেরই একজন পরিচিত জার্মান ড্রাইভারের সঙ্গে কথোপকথনে ব্যস্ত। জার্মানির আবহাওয়া পূর্বাভাস পাওয়া যায় না সহজে। প্রায়শই এখানে ঝরঝরে বৃষ্টি হয়। ঝড়ও হয়। এমনকি বজ্রধ্বনি সিজনের প্রারম্ভে ঘন ঘন সংঘর্ষ হয়। এমনই এক পরিবেশ, আবহাওয়ার দেখা মিলছে। ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা ছুঁয়ে যাচ্ছে পিচ ঢালা রাস্তায়। ঠান্ডা, হিমেল হাওয়া বইছে। চৈত্রিকা গায়ের জ্যাকেটটা ভালো করে টেনে নিল। চেনা সুবাসে মুগ্ধ হয়ে গেল মন। গা থেকে খুলে অতি যত্ন সহকারে প্রিয় মানুষটা জড়িয়ে দিয়ে গেছে ওর অঙ্গে। বাংলাদেশ ছেড়ে আসার মুহূর্তে চৈত্রিকার মনে হচ্ছিল মাকে সঙ্গে নিয়ে আসতে। কিন্তু প্রকৃতির নিয়ম যে ব্যতিক্রম। তাদের নিজস্ব জীবন আছে, সংসার আছে। তবে সাফারাত বলেছে ফাহমিদাকে খুব শীঘ্রই এখানে নিয়ে আসবে। সাফারাত এখানকার নাগরিকত্ব পেলেও চৈত্রিকা ও প্রিয়ন্তীর পাওয়া এখনো অনিশ্চিত। বিজনেস আগে থেকে এখানে সেট থাকায় সাফারাত আবারও এখানে ফিরে আসে। এখানে থেকেই বিজনেস সামলাবে। বাংলাদেশ ফিরে গেলেও সবসময় থাকার মন মানসিকতা আর নেই তার। চৈত্রিকাও চায় সাফারাত সকল প্রতারণা, কষ্ট ভুলে যাক। নতুন করে বাঁচুক। হয়তো এজন্যই এদেশে থাকার চিন্তা ভাবনা। আলো বেগম, সিনথিয়া, আয়ান, আয়ামান সবাই সুফিয়া বেগমের মৃত্যুর পরপরই জার্মানি চলে আসে। আলো কাল রাতেও ফোন করেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সাফারাত ফোনটা ধরতে দেয়নি। প্রথমে ব্যাপক চমকায় চৈত্রিকা, পরমুহূর্তে এটা শুনে খুশি হয় আলো জানেন না ওদের ফ্লাইট কবে, উনি হঠাৎ দেখলে সারপ্রাইজড হবেন। সাফারাত ফিরে আসে গাড়ি নিয়ে। তবে তার পরনের গেঞ্জিটা হালকা ভিজে গেছে বৃষ্টির ফোঁটায়। চুল লেপ্টে কপালে পড়ে আছে। চৈত্রিকার বুকটা ধক করে উঠল। কি করে বুঝাবে সে এই পুরুষকে ঠিক কতটা মোহনীয় লাগছে এই অভ্যন্তর বেসামাল করা রূপে। প্রিয়ন্তী গাড়িতে বসে পড়লে সাফারাত চৈত্রিকাকে ইশারা করল বসতে। চৈত্রিকা বসল না। বরং বৃষ্টি মাথায় নিয়ে শরীরের ওড়নাটা খুলে সাফারাতের মাথায় দিয়ে দিল। কপালে ভাঁজ পড়ল সাফারাতের। ঠোঁটে ফুটল মৃদু হাসি। চৈত্রিকা চারপাশে নজর বুলিয়ে চট করে গাড়িতে বসে পড়ল। গায়ে বর্ষর একটা জ্যাকেট থাকার কারণে ওড়নার প্রয়োজন নেই। জার্মানির এই বার্লিন শহরে এসে এক অজানা সুখে সিক্ত হয়ে পড়ল ওর মন, অন্তর। নিঃশ্বাস ফেলেও যেন শান্তি মিলছে। সাফারাত পাশে বসে সিটে মাথা রেখে চোখ বুজল। অনেক ধকল গেছে এই একটা মাস। চৈত্রিকার কাগজপত্র রেডি করা এবং শেষ সময়ে এসে প্রিয়ন্তীর ভিসা রেডি করতে অনেক বেগ পোহাতে হয়েছে। প্রিয়ন্তী বাহিরের দিকে চেয়ে নতুন দেশ, নতুন পরিবেশ, বার্লিনের সৌন্দর্য দেখতে বিভোর, অন্তঃপ্রবেশ। এই সুযোগটা লুফে নিল চৈত্রিকা। সাফারাতের বুকে মাথা রাখল। চক্ষুদয় বুজে রেখেই ওকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল সাফারাত। শ্রবণগ্রন্থির নিকটস্থে দুঠোঁট ছুঁয়ে ফিচেল স্বরে বলল, নতুন দেশে রোমাঞ্চকর হাওয়া লেগেছে। আহ, এখন তো আমার লাভই লাভ। ডজন ডজন বাচ্চার বাপ হব। জার্মানির চ্যান্সেলর আমাকে অ্যাওয়ার্ড দিবেন ডজন বাচ্চা কাচ্চার বাপ হওয়ার জন্য। চৈত্রিকার কর্ণ গহর গরম, তপ্ত হয়ে আসলো। রাঙা হয়ে উঠল মুখ। তবুও সাফারাতের বুকে মাথা রেখে উপলব্ধি করতে থাকে এক আকাশ সমান সুখ।
জনবহুল শহুরে এলাকা হলেও গাড়িটা এমন একটা বাড়ির সামনে থামলো যেখানে আশেপাশে মাত্র দুটো বাড়ি। তাছাড়া খোলা রাস্তা ছাড়া কিছুই নেই। চৈত্রিকা গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সামনের দিকে দৃষ্টি মেলতেই দেখে সিনথিয়া, আলো, আয়মান ছাতা নিয়ে এগিয়ে আসছে। আয়মান মাঝপথেই দৌড় দিল। ঝাপটে ধরল চৈত্রিকাকে। হঠাৎ আক্রমণে চৈত্রিকা বেসামাল হয়ে পড়ে যেতে নিলে আঁতকে উঠে সকলে। আতঙ্কিত চোখে তাকায়। দুর্ঘটনা ঘটার আগেই সাফারাত পিছন থেকে চৈত্রিকাকে জড়িয়ে ধরল। আয়মান অপরাধী দৃষ্টিতে চেয়ে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে থাকে। সিনথিয়া অনবরত বকছে ওকে। চুপচাপ গম্ভীর মুখে ছেলেটা মায়ের বকবকানি হজম করছে, নয়তো বা এক কান দিয়ে ঢুকাচ্ছে অপর কান দিয়ে বের করে দিচ্ছে। আলো চৈত্রিকার কপালে চুমু খেল। খুশিতে কেঁদে দিলেন উনি। আয়মানের মাথায় হাত বুলিয়ে চৈত্রিকা আদুরে কণ্ঠে বলল, চলো আয়মান। আয়মান এক পাও নড়ল না। সাফারাত ওর চুলে আঙ্গুল চালনা করল। মায়ামো কণ্ঠে প্রশ্ন করল, কি হলো স্মার্ট বয়? মামি মনি ব্যথা পায়নি? তাহলে আপসেট কেন? মাম্মা বকেছে বলে? আয়মান শান্ত, গম্ভীর কণ্ঠে বলে উঠল, নো, আমার কারণে সুখ ব্যথা পেতে যাচ্ছিল তাই। চৈত্রিকা, প্রিয়ন্তী, সাফারাত অবাক চাহনি নিক্ষেপ করল। আলো বেগম আগ বাড়িয়ে জিজ্ঞেস করলেন, সুখ? সে কে? আয়মান ব্যথিত চোখে তাকালো। কণ্ঠনালীতে গম্ভীরতার ছাপ রেখেই প্রত্যুত্তর করে, মামি মনির পেটে যে আছে তার নামই তো সুখ। মাম্মা বলেছে ও আমার সুখ, তাই আমি ওকে সুখ বলে ডাকব। সিনথিয়া জিভ কাটল। ছেলে ওকে এভাবে ফাঁসিয়ে দিবে ভাবতেই পারেনি। এত গম্ভীর, বজ্জাত ছেলে ওর পেটে কেমনে হলো? সাফারাত শান্তশিষ্ট আয়মানের দিকে তাকিয়ে বলল, ছেলে হবে নাকি মেয়ে তা জানা হলো না, তার আগেই তুমি সুখে ভাগ বসিয়ে দিলে স্মার্ট বয়। নামটা পছন্দ হয়েছে। আসলেই ও সুখ নিয়েই আসবে এই ধরনীতে। আয়ানদের বাড়িটা দুতলা। বাড়ির একপাশে ছোট খাটো একটা প্রাচীর। উচ্চতায় অনেক কম। প্রাচীরের অপর পাশে আরেকটা দুতলা বাড়ি। এখান থেকে স্বল্প উচ্চতার সেই দেয়াল ডিঙিয়ে চলে যাওয়া যাবে অনায়াসে। এমনকি দুটো মানুষ মাথা উঁচিয়ে কথা বলতে পারবে একে অপরের সাথে। চৈত্রিকা সেদিকে থেকে দৃষ্টি সরিয়ে বাগানের দিকে তাকালো। বড় একটা দোলনা টানানো বাগানে, যা বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছে। তারই উপর ছায়া হয়ে দাঁড়িয়ে আছে একটা চেরি গাছ। আপাতত পুষ্পহীনতায় ভুগছে গাছটা। মূলত গাছের পাতা বেয়ে পানি এসে ঝরে পড়ছে শূন্য দোলনাটায়। চৈত্রিকার বেশ মন কাড়ল দৃশ্যটা। মনপাজর জুড়িয়ে গেল। জার্মানির এই বৃষ্টি যেন চৈত্র মাসের খরা কাটিয়ে তুমুল সুখের বন্যা সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। সাফারাতের এক হাতের মধ্যে মুষ্টিবদ্ধ চৈত্রিকার এক হাত। দুজনে এগিয়ে চলেছে সমান তালে। ক্ষীণ সময় পর পর চৈত্রিকা সাফারাতের বুকের কাছ থেকে সরে দৃষ্টি বুলাচ্ছে আশেপাশে। এই মুহূর্তের পরিবেশটা ভয়ঙ্কর, মারাত্মক। সবার সাথে বাড়ির মধ্যে ঢুকলো ওরা। প্রথমেই চৈত্রিকার নজর গিয়ে ঠেকে ড্রয়িং রুমের বিশাল দেয়ালের একাংশ জুড়ে বড় এক ফ্রেমে বন্দি সুঠাম দেহের, সুদর্শন এক যুবকের ছবির দিকে। চৈত্রিকার বুকটা তরতর করে কাঁপল। হৃদয় নাড়ানো অনুভূতি হলো বুঝি। ছবিতে সাফারাত যেন ঠিক ওর দিকেই চেয়ে আছে। কে বলবে এটা ওর খালামণির বাড়ি? এ যেন সাফারাতেরই নিজস্ব বাড়ি। সত্যি অনুভূতিটা বেশ আপন আপন। চৈত্রিকার কোনো খালা নেই। আলোকে দেখলে ওর মনে হয় সাফারাত এদিক থেকে লাকি। ভীষণ লাকি। আলো বেগমের মাঝে সিয়ার প্রতিচ্ছবি দেখতে পায় চৈত্রিকা, যদিও সে সিয়াকে দেখেনি। আচ্ছা, সাফারাতও কি ওর মতো করে মায়ের প্রতিচ্ছবি, মা গন্ধ খুঁজে পায় ওদের সামনে চোখ আনন্দপূর্ণ ও শুনিয়ে দাঁড়িয়ে থাকা আধবয়স্ক মহিলাটাকে দেখে? হয়তো পায়। দীর্ঘ ভ্রমণ প্রেগন্যান্সি অবস্থায় বেশ কষ্টজনক ছিল চৈত্রিকার ক্ষেত্রে। সাফারাত ওকে সোফায় বসিয়ে দিল। বছর খানেক আগে যখন সিনথিয়াকে নিয়ে আসে এখানে তখন তার জন্য একটা রুম নির্দিষ্ট করে দেওয়া হয়। যে রুমের প্রত্যেকটা আসবাব, জিনিস আলো নিজ হাতে সাজিয়েছেন। নির্দিষ্ট সেই রুমে জীবনের অনেকগুলো বছর কেটেছে সাফারাতের। পার্থক্য এতকাল সেই কক্ষে একা থাকতো, এখন থেকে ওর জীবনের দ্বিতীয় নারী থাকবে। রুমের অর্ধাংশ দখল করে রাজত্ব চালাবে। একটা মেয়ে সার্ভেন্ট এগিয়ে এলো। চোখ তুলে মেয়েটার দিকে তাকালো চৈত্রিকা। পরনে হাঁটুর নিচ অব্দি স্কার্ট, উপরের অংশে শার্ট। সাদা ধবধবে পায়ের উন্মুক্ত অংশ। চেহারার আকৃতিও বেশ সুন্দর।
চুলগুলো কালো রঙের। চৈত্রিকা বুঝতে পারে অপরূপ সুন্দর মেয়েটা জার্মানির স্থায়ী বাসিন্দা। আলো বেগম আদেশ করলেন মেয়েটাকে লাগেজগুলো রুমে পাঠাতে। মেয়েটা ইয়েস ম্যাম বলে লাগেজগুলো টেনে নিয়ে যায়। অতি সূক্ষ্ম এবং মিহি ছিল সেই কণ্ঠস্বর। মেয়েটার নামটা স্পষ্ট শুনেনি চৈত্রিকা। হয়তো শুনেছে কিন্তু এরকম নাম শুনতে কিংবা উচ্চারণ করতে অভ্যস্ত নয় বলে ঠিক মনে করতে পারছে না। ক্যাথরিন ছিল বোধ হয় নামটা। ক্লান্ত, অবিশ্রান্ত হওয়ার কারণে চৈত্রিকাকে নিয়ে রুমে এলো সিনথিয়া। ফ্রেশ হয়ে নিতে বলল। বার্লিন শহরে সন্ধে নেমে এসেছে। ঘড়িতে তখন 6:47। চৈত্রিকা লাগেজ থেকে একটা ড্রেস নিয়ে গোসল সেরে এলো। রুমে আসতেই দেখে সাফারাত ফ্রেশ না হয়েই শুয়ে আছে বিছানায় শটানভাবে। হয়তো ক্লান্তি ঘিরে ধরেছে তাকে। চুল থেকে তোয়ালে সরিয়ে চেয়ারের উপর মেলে দিল। সাফারাত দুই চোখ বুজে তপ্ত নিঃশ্বাস ফেলছে। চৈত্রিকা খানিক উঁচু পেট টানিয়ে আস্তে আস্তে হেঁটে পাশে বসল। সাফারাতের মুখের দিকে চেয়ে থাকলো মন্ত্রমুগ্ধ হয়। কি সুন্দর এই মানুষটা! এত মায়ামো মানুষটার জীবন কেন এত বিষাক্ত ছিল? চৈত্রিকা হাত উঠালো চুলে হাত বুলিয়ে দেওয়ার উদ্দেশ্যে। পরক্ষণেই সাফারাত বিরক্ত হয় যদি তা ভেবে সরিয়ে আনল। পাশ থেকে উঠতে নিলে সুরসুর করে কর্ণগহ্বরে পৌঁছালো। চৈত্র উঠছেন কেন? ব্যাস আর উঠা হলো না। এক বাক্যে সারা অঙ্গ স্থির। সাফারাত চক্ষু মেলল, তবে শোয়া হতে উঠল না। বরং চৈত্রিকার এক হাত টেনে সম্পূর্ণ দেহটা বুকের উপর এনে জড়িয়ে ধরল ওকে। হঠাৎ কাণ্ডে চৈত্রিকার হৃদস্পন্দন চক্রাকারে বৃদ্ধি পেয়ে গেল যেন। নিঃশ্বাস কেমন থমকে গেল। বুকে উথাল পাথাল ঢেউ গর্জে উঠল। এক গাছি ভেজা চুল সাফারাতের নাকের কাছে গিয়ে ঠেকল। প্রাণ, মন ভরে সেই ভেজা সিক্ত ঘ্রাণ নাসারন্ধ্র দ্বারা টেনে নিতে শুরু করে সাফারাত। চৈত্রিকার কোমর জড়িয়ে ধরে খুবই আলতো বাঁধনে। চৈত্রিকা হতবাক, বিস্মিত নেত্রে চেয়ে রইল। হুট করেই, সেকেন্ডের ব্যবধানেই ওর সেই চাউনি বদলে লজ্জায় রাঙা হয়ে উঠল। পরিণত হয় লজ্জিত দৃষ্টিতে। সাফারাত মাদকময় চাহনিতে চেয়ে আছে। দু চক্ষে নেশা। কণ্ঠ গাঢ়, শীতল। বলল, ভালো আছেন আপনারা? চৈত্রিকা তবদা খেয়ে গেল। হুটহাট এই এক প্রশ্ন কাঁপিয়ে তুলে ওকে। প্রশান্তিতে ভরে যায় মন। বলতে ইচ্ছে করে এভাবে জিজ্ঞেস করলে খারাপ থাকা যায়। উল্টো বুকে ঢোল বাজে। ছোট্ট করে বলল, আলহামদুলিল্লাহ। এটুকু বলে থামল। ক্ষীণ সময় পরে জিজ্ঞেস করে উঠল, আপনার কি ক্লান্তি লাগছে? সাফারাত ঠোঁটের কোণ বাঁকালো। টুপ করে গালে চুমু খেয়ে বলে, ছিলাম। আপনার শরীরের স্পর্শ, ঘ্রাণ, আপনার মিষ্টি প্রশ্ন, কণ্ঠস্বর, স্নিগ্ধ চেহারা, আপনি সবকিছু আমার সকল ক্লান্তি দূর করে দিয়েছে। নিজেকে স্ট্রং স্ট্রং ফিল হচ্ছে। আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না চৈত্র। আপনার ঘ্রাণ, স্পর্শ, আপনি না থাকলে এই পৃথিবীতে থাকার জন্য কোনো কারণ থাকবে না আমার নিকট। থাকতে পারবো না আপনাকে ছাড়া। চৈত্রিকা দুহাতে ঝাপটে ধরল সাফারাতকে। শক্ত করে। সাফারাত মাথায় ভেজা চুলে হাত বুলিয়ে বলে উঠল, কি করছেন? আমাকে এত জোরে জড়িয়ে ধরলে সুখ ব্যথা পাবে তো। বুক থেকে মুখ তুলে চোখের পল্লব ঝাঁকিয়ে মিটমিট করে চাইল চৈত্রিকা সাফারাতের হাস্যোজ্জ্বল মুখের দিকে। হতবিহ্বল হয়ে প্রশ্ন করে বসল, আপনিও এমানের মতো বলছেন? হু, সুখ তো। সুখকে আপনি দুঃখ দিতে চান? চৈত্রিকা এক গাল হেসে বলল, সুখকে কখনো দুঃখ দেওয়া যায় না। আচ্ছা, সুখের আম্মুকে আদর করা যায়? লজ্জায় চোখ নামিয়ে ফেলল চৈত্রিকা। মাথা উপর নিচ করে বলল, নির্দ্বিধায় করা যায়। নির্দ্বিধায় করি সব সময়। তাই বলেই তো সুখে পৃথিবীতে আসার ভিসা পেয়ে গেল। অধৈর্য হয়েছি, আদরে কিপটামি করিনি। চৈত্রিকা আর মুখ তুলতে পারল না। নিশ্চুপ হয়ে পড়ে রইল শক্তপোক্ত প্রশস্ত বুকটায়। লুকিয়ে রাখল লাল মুখশ্রী। গতকাল পুরো একটা বৃষ্টিমুখর দিন, রাত পার হবার পর একটা সুন্দর সকালের দেখা মিলে বার্লিন নগরীতে। চৈত্রিকা বিছানা ছেড়ে রুমের একপাশে দেয়ালের পরিবর্তে দেয়া বড় কাঁচটার সম্মুখে এসে দাঁড়ালো। এখনো কাজে পানি লেগে আছে। গতরাতে আয়ান ও আলো বেগমের হাসব্যান্ডের সাথে দেখা হয় ডিনার টাইমে। রাতে আলো বেগম নিজ হাতে ওদের জন্য কয়েক ধরনের বাঙালি খাবার রান্না করে। সবাই তৃপ্তি করে খেলেও চৈত্রিকা একটা বিষয় খেয়াল করে। অন্য কেউ করেছে কি না জানে না।
তবে সাফারাত আলো বেগমের রান্না করা একটা জিনিসও খায়নি। সিনথিয়া ডাল রান্না করেছিল, সেটাই খেয়েছিল শুধু। আলো বেগম, খালু আয়ান অনেক সাধলেও সাফারাত জানায় তার শুধু এখন ডাল দিয়ে খেতে ইচ্ছে করছে, কোনো প্রকার ভারী খাবার খেতে চাচ্ছে না। আলো বেগমের একটু মন খারাপ হয়েছে, তা ওনার মুখ দেখেই চৈত্রিকা বুঝে ফেলে। কিন্তু সবার সামনে সাফারাতের মুখের উপর কিছু বলতে পারছিল না। হয়তো সত্যিই শরীর খারাপ লাগছিল তার। সন্ধে হতেই তো ক্লান্ত ছিল। বিশাল কাছে একটা অবয়ব দেখে জোরসড় হয়ে দাঁড়ালো চৈত্রিকা। পিছন হতে এক জোড়া ঠোঁট উষ্ণ ছোঁয়া এঁকে দিল ওর কানে। নিমিষেই চোখ বুজে আসল। কণ্ঠনালীর ঠিক বা পাশে দীর্ঘ, গভীর চুমু খেয়ে বলে উঠল সাফারাত, রেডি হয়ে নিন। প্রিয়ন্তীকেও বলুন, আমরা বের হব। ব্রেকফাস্ট বাহিরে করব। চৈত্রিকার কণ্ঠে অবাকতার দেখা মিলে, কোথায় যাব? সাফারাত কাচের দেয়ালের উপর রাখা চৈত্রিকার হাতটার উপর হাত রাখে। কাঁধে থুতনি ঠেকিয়ে বলে, সুখের আম্মার জন্য সারপ্রাইজ আছে। নীরবে হাসল চৈত্রিকা। মনে মনে আওড়ালো, সাফারাতের চৈত্র মাস, সুখের আম্মা। উফ, এত সুখ! বড় একটা রাউন্ড ড্রেস পরেছে চৈত্রিকা। গলায় স্কার্ফ প্যাঁচানো। পাশেই প্রিয়ন্তী হাঁটছে। মেয়েটা আজকাল কথা বলে না। প্রয়োজনে দুঠোঁট আলগা হয় ওর। সাফারাত গাড়ি পার্ক করে ওদের পাশে এসে হাঁটতে থাকে। গাড়িটা ওর নিজের। এদেশে ড্রাইভিং লাইসেন্স আছে তার। অফিসের কাজও আবার স্টার্ট হয়ে গিয়েছে। হাঁটার তালে তালে সে নীরব প্রিয়ন্তীর হাতটা ধরল। প্রিয়ন্তী ভাইয়ের স্পর্শে চমকালো না। সাফারাত ওর জীবনে যে সুখ আনার চেষ্টা করছে ও তা ভালো করে বুঝতে পারছে। যার সাথে বাবা মা এত অন্যায় করেছে সেই মানুষটা কি সুন্দর আগলে রাখছে ওকে। সমাজের তুচ্ছ দৃষ্টি থেকে বাঁচিয়েছে। মৃত্যু না বেছে লড়াই করতে শিখিয়েছে। প্রিয়ন্তী জানে বাবা মার সাফারাতের উপর করা অত্যাচারের কথা। কম বয়সে মেয়েটা জীবনের সকল ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছে। চঞ্চলতা ভুলে গুমরে জীবনযাপন করা শিখেছে। তবুও ভাই নামক মানুষটার জন্য তার দিকে চেয়ে হাসল সে মৃদু। চৈত্রিকার হৃদয় জুড়িয়ে গেল ওদের দেখে। জার্মানির বাতাসে বাতাসে সুখ মিশে আছে কি? নয়তো এত শান্তি অনুভূত হচ্ছে কেন? আজ বৃষ্টি নেই, পরিবেশ আর্দ্র। ওরা এসেছে বার্লিন প্রাসাদ ও পার্কে। বার্লিনে মূলত 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে। তন্মধ্যে একটি হলো এ জায়গাটা। চৈত্রিকা অবিন্যস্ত দৃষ্টিতে চারদিকে তাকাচ্ছে। একপাশে ছোট ছোট কয়েকটা বাচ্চা খেলা করছে। চৈত্রিকার মনে হলো, ইস, আয়মানকে নিয়ে আসলে ভালো হতো। এই বৈচিত্র্যময় দেশে চৈত্রিকার বৈচিত্র্যময় মনে হয় এদেশের মানুষগুলোকে। আকস্মাৎ একটা সাদা চামড়ার, ব্রাউন চুলের ছেলে সাফারাতকে জড়িয়ে ধরল। হতভম্ব হয়ে পড়ল চৈত্রিকা ও প্রিয়ন্তী দুজনেই। কিন্তু সাফারাতের অভিব্যক্তি বুঝা গেল না। ছেলেটাকে ওকে ছেড়ে দিয়ে ইংরেজিতে গটগট করে বলল, হাউ আর ইউ সাফারাত? সাফারাত চোখ রাঙালো। দাঁতে দাঁত চেপে বলল, ফাইন। এন সাফারাত নই, সাফারাত। হ্যাঁ, ইয়াহ, সাফারাত। সাফারাত সূক্ষ্ম নিঃশ্বাস ছাড়ল। একে বুঝিয়ে লাভ নেই। ছেলেটা চৈত্রিকার চমকপ্রদ দৃষ্টি দেখে সাফারাতের উদ্দেশ্যে জিজ্ঞেস করল, হু ইজ শি? সাফারাত চৈত্রিকাকে দেখিয়ে বলল, শি ইজ মাই ওয়াইফ, চৈত্রিকা আহমাদ। চৈত্রিকা ছেলেটাকে সালাম দিল। নিমেষে ছেলেটা ওকে অবাক করে দিয়ে বলল, ওয়ালাইকুমুস সালাম, আমি ফাইয়াদ। সাফারাত ও আমি একই ইউনিভার্সিটিতে পড়েছি। প্রিয়ন্তী ও চৈত্রিকা উভয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পাক্কা বিদেশি, সাদা চামড়াওয়ালা ছেলেটা কেমন শুদ্ধ বাংলা ভাষা উচ্চারণ করছে। একটু আগেই তো সে ইংরেজি বলছিল, সাফারাতের নামটা বিগড়ে দিয়েছিল। চৈত্রিকার মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো, আপনি বাংলা বলতে পারেন? হুম, আমার বাবা বেঙ্গলি। মা জার্মানির হলেও শখের বশে বাংলা শিখেছি। আপনার হাসবেন্ডই শিখিয়েছে। ভালোভাবে বলতে পারি না। প্রিয়ন্তী মুখ চেপে হাসল শখ শব্দ শুনে। শখ, শিখেছি, বাহ কি দারুণ শব্দ জার্মানি পোলার মুখে। প্রিয়ন্তীর এরকম কথা শুনলে হাসতে হাসতেই কেঁদে দিবে মনে হচ্ছে। চৈত্রিকার হাসি পেলেও বলল, আপনি অনেক সুন্দর বাংলা বলেন ভাইয়া। ফাইয়াদ মাথা চুলকে বলে, ধন্যবাদ। সাফারাত থেকে চোখ সরিয়ে ফাইয়াদ অপর পাশে তাকাতেই দেখে ফর্সা, কম বয়সী একটা মেয়ে মুখ চেপে হাসছে। আবার হাত সরিয়ে ঠোঁট দুটো চেপে ধরছে হাসি আটকাতে।
ফায়াদ থমকে যায়। একদৃষ্টে চেয়ে থাকে হাসিমাখা মুখখানায়। সাফারাত প্রিয়ন্তীকে দেখিয়ে বলল, আমার বোন প্রিয়ন্তী। ফায়াদ হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করতে। প্রিয়ন্তী ভাইয়ের দিক তাকালো। সাফারাতের সম্মতি পেয়ে হাত মিলিয়ে দিল ফায়াদের হাতে। ফায়াদ হাসল, স্মিত সেই হাসি। বলল, ওয়েলকাম প্রিয়ন, ওয়েলকাম ইন আওয়ার কান্ট্রি। প্রিয়ন্তী ভ্রু কুঁচকে তাকালো, হাতটা ছাড়িয়ে নিল ঝটপট। মনে মনে রাগে আওড়ালো, জার্মানির বাদশা, আমি প্রিয়ন না প্রিয়ন্তী। চলবে গল্প সুখের নেশায়। লেখিকা হাশরিফা সুলতানা।